ফেসবুকেরটা ওকে, ফেসবুকেও লাইভ স্ট্রিম হয়ে গেছে। আচ্ছা, শুরু করি। অনেকদিন পর আজকে আবার ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। মাঝখানে অনেক গ্যাপ চলে গেছিল, আমরা অনেকটাই গ্যাপ রাখা হয়েছিল অ্যাকচুয়ালি, তো ক্লাস হয় নাই। দেখো, অনেকদিন পর আজকে আবার ক্লাস। সবাই কেমন এনজয় করতেছো ক্লাস সব কিছু? আচ্ছা, 2-1 মিনিট দেখবো নাকি শুরু করা যায়? আচ্ছা, শুরু করি আমরা। দেখো, আজকের টপিকে যেগুলো রাখা হয়েছে তার মধ্যে হলো ট্যাগ কোশ্চেন, ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হয়তো তোমরা ভাবতেছো যে ট্যাগ কোশ্চেন পারো অনেকেই, কিন্তু ক্লজেসটা আসলেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা হয়তো মনে করি যে ক্লজেস পড়া লাগে না, বাট পরীক্ষায় আসে, প্লাস হইলো অনেক কঠিন হয়। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আর ফ্রেজেসটা তেমন ইম্পর্টেন্ট না, তারপরও রাখা হয়েছে যদি কোশ্চেন আসে আর কি, তাই আর কি। আচ্ছা, চলো শুরু করা যাক। সো আজকের ক্লাসটা কেউ মিস দিও না, সম্পূর্ণ আমাদের সাথে থাকো, কারণ ক্লজেস থেকে খুবই 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 ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়ানো হবে, ঠিক আছে? দেখো, শুরু করা যাক। আচ্ছা, একটু ওয়েট করতে বলতেছো। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, ঠিক আছে, আমরা এরপরে শুরু করে দিব। আচ্ছা, আজকেও কি ব্যাকগ্রাউন্ড নয়েজ শোনা যাচ্ছে অনেক? আচ্ছা, বৃষ্টির সাউন্ড যেটা ভাবতেছি এটা আসলে ফ্যানের সাউন্ড। ওকে, দেখো, যেটা বলতেছিলাম যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো আমাদের ক্লজ, ঠিক আছে? আমরা ক্লজ নিয়ে আজকে বেশি ফোকাস করব। সো ক্লজে যা কিছু আছে সব কিছু করবো, আর ট্যাগ কোশ্চেনে আমরা যেগুলো মোটামুটি তোমাদের একটু রিভাইজ করিয়ে দিব, আগে পড়ছো ওগুলা একটু জাস্ট রিভাইজ করিয়ে দিব, আর কিছু না। আর ফ্রেজেসে আমরা
ধারণা দিব যে ফ্রেজেস কেমন টাইপ প্রশ্ন আসে বা কী কী পড়তে হবে হালকা পাতলা। সো স্টার্ট করি, অলরেডি 10 মিনিট চলে গেছে। সো দেরি না করি, দেখো ট্যাগ কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। তো ট্যাগ কোশ্চেনের যে ফার্স্ট রুলসটা সেটা হলো, আমরা ট্যাগ কোশ্চেন কিন্তু জানি যে কোনো একটা বাক্যের শেষে একটা কোশ্চেন জুড়ে দেওয়া, সেটাই হলো কি ট্যাগ কোশ্চেন, তাই না? তো প্রথম যে কথাটা, যে বাক্য যদি কি হয় অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হয় নেগেটিভ হয়। আর এটা করার জন্য আমরা কি করি, যে প্রথমে যে টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা, প্রথমে টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা সেটা বসাই, তারপর প্রোনাউনটা বসাই, তাই না? তাহলে এই হলো আমাদের মেইনলি ট্যাগ কোশ্চেনের যে ব্যাপারটা, মেইন কাহিনী, যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব যদি বাক্য অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে আমরা হয়তো শর্ট ফর্মে নোটের সাথে নোটটা বসাবো যদি কি হয় বাক্য অ্যাফার্মেটিভ থাকে, আর যদি নেগেটিভ থাকে তাহলে এই নোটটা আর লাগে না। সো এটা হলো ব্যাপার। তাহলে এটা একদম ফার্স্ট ব্যাপার স্যাপার। সো এটা নিয়ে আমরা এত কথা না বলি। তাহলে দেখো একটা রিসেন্ট একটা প্রশ্ন ছিল, জাস্ট বোঝানোর জন্য আর কি। দেখো যে ইউ সেট ফর দ্য আইএলস এক্সামিনেশন দিস ইয়ার। তো এটা ডিউতে ছিল, 24-25-এর প্রশ্ন ছিল রিসেন্ট ইয়ারের। তোমরা এইখানে অ্যান্সারটা দিতে থাকো। তাহলে দেখো এখানে বাক্যটা যেটা দেওয়া আছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, ইউ সেড, ভার্ব টু দেওয়া আছে, তাই না? তাহলে এটা হলো কি ভার্ব টু দেওয়া আছে। তাহলে আমরা জানি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি হয়, ডিড হয়। যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য তাহলে অবশ্যই এর সাথে শর্ট ফর্মে নট যোগ করে দিতে হবে। আর সাবজেক্ট হিসেবে কি আছে, ইউ আছে। একদম ইজি একটা প্রশ্ন ছিল ডি ইউতে। সো এটার অ্যান্সারটা কি হয়, ডি। ওকে, দেন নেক্সট, বাক্য নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয়। সো এখানে কি হবে না, অক্সিলারি ভার্বের সাথে আর কোনো নোট দেওয়ার দরকার নেই। যেমন এখানে এই প্রশ্নটা দেখো, ডিউয়ের ডিডেন্ট প্লে দেওয়া ছিল, তার মানে অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়াই আছে এখানে ডিড, আর সাবজেক্ট হিসেবে কি আছে, উই আছে। তার কারণে এখানে কি হচ্ছে, কোনো নট দিয়ে অপশন হবে না। আর এগুলো দেখো অপশনগুলো, কুড, শুড, মাস্ট, এগুলো তো কোনো অক্সিলারি ভার্বই না পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো এটা হওয়ারও, এটা ছাড়া আর কোনো অপশনই পসিবিলিটি নাই। সো দেখো নেক্সট, এইখান থেকে মেইনলি আমাদের পড়াশোনা শুরু, যে নিড যদি মেইন ভার্ব হয় তাহলে কি হবে। দেখো নিড কিন্তু সেমি মডাল, আমরা যেই ভার্বগুলা জানি মডাল ভার্বগুলা, এর ভিতরে সেমি মডাল ভার্ব হইল নিড আর হইল ডেয়ার। ঠিক আছে, এরা হলো কি সেমি মডাল ভার্ব। সো সেমি মডাল ভার্ব একই সাথে মেইন ভার্ব হিসেবেও বসতে পারে, আবার একই সাথে অক্সিলারি ভার্ব হিসেবেও বসতে পারে। সো যদি নিড মেইন ভার্ব হিসেবে বসে, কি ভার্ব হিসেবে, নিড বা ডেয়ার যেটাই হোক, সেটা যদি কি হয় মেইন ভার্ব হয়, তাহলে তার যে ট্যাগ কোশ্চেন হবে সেটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ডো ডাজ দিয়ে হবে, আর যদি পাস্টের হয় সেটা কি হয়, প্রেজেন্টের হইলে ডো বা ডাজ দিয়ে হবে, তাই না? আর যদি পাস্ট হয় তাহলে সেটা ডিড দিয়ে হবে। ওকে, তাহলে এইখানে দেখো এই নিড, এটা হলো কি মেইন ভার্ব এইখানে, তাই না? সো নিড যদি মেইন ভার্ব হয় তাহলে আমরা প্রেজেন্ট টেন্স হইলে দেখবো যে ডো ডাজ, আর পাস্ট টেন্স হইলে ডিড। সো এইখানে কোন অ্যান্সারটা হয়, আর এখানে সাবজেক্ট যেহেতু আই আছে, তাই না, তাহলে আমরা ডোইতে ইউজ করব। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডোন্ট আই। আর কি আছে, ডো আই, নিড আই, নিডেন্ট আই। তো এটাকে বলেই নিলাম, যদি এগুলো অক্সিলারি ভার্ব হয় তখনই শুধুমাত্র, এটা যদি অক্সিলারি ভার্ব হইতো নিডটা এখানে, তখনই আমি শুধুমাত্র এই নিডেন্ট আই ইউজ করতে পারতাম। যেহেতু এটা মেইন ভার্ব তাই আমরা কি করতে পারতেছি না, এখানে নিডেন্ট আইটা নিতে পারতেছি না, শুধু অক্সিলারি ভার্ব হলে নিতে পারবো। আর এগুলো তো যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে তো নট নাই, তার মানে এই দুই অপশন আগেই বাদ। সো এইখানের অ্যান্সারটা হচ্ছে ডোন্ট আই। দেখো এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে, যে এই ওয়ার্ডগুলো কি, এই সেন্টেন্সে যদি হার্ডলি, সেলডম, স্কার্সলি, লিটিল, ফিউ, রেয়ার, রেয়ারলি, এইসব ওয়ার্ডগুলো হলো কি নেগেটিভ ওয়ার্ড। এইসব ওয়ার্ডগুলো হলো কি, এরা হলো নেগেটিভ মিনিং বোঝায়। এদের মিনিংটা হয় কেমন, নেগেটিভ মিনিং।
সো এরা যদি নেগেটিভ মিনিং বোঝায় তাহলে বাক্যটা অবশ্যই অ্যাফার্মেটিভ হওয়া লাগবে। সো এইখানে দেখো আমরা প্রশ্নটা দেখি যে ইটস হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার। এখানে আরেকটা ব্যাপার আছে, দেখো এটাতে সবাই তোমরা অ্যান্সারটা দিতে থাকো যে এখানে অ্যান্সারটা কী হবে, আমরা একটু এক্সপ্লেন করতে থাকি। এখানে অলরেডি হার্ডলি আছে, তার মানে এখানে নেগেটিভ যে অপশনগুলো আছে সেগুলো বাদ, কারণ আমরা হার্ডলি নিজেই নেগেটিভ ওয়ার্ড, সো নেগেটিভ অ্যান্সারগুলো হচ্ছে না। সো এখানেও নেগেটিভ আছে, এইখানেও নেগেটিভ আছে, এইটাও বাদ। তাহলে আর বাকি থাকতেছে এই দুই অপশনে। এখন আমি কোনটা নিব, হ্যাজ ইট নাকি ইজ ইট? ওকে, তাহলে দেখো এই ইট যেটা দেওয়া আছে এর সাথে শর্ট ফর্মে এজ দেওয়া আছে, আর এইখানে যেটা দেওয়া আছে এইটা ভার্ব 3। তাহলে কি হইতে পারে, যদি আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে কি হয়, হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্ব 3। যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতো, যদি ইজি হইতো, তাহলে এখানে কি থাকতো না, আর ভার্ব 3 থাকতো না। সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো এখানে ইজ ইট হওয়ার চান্স নেই। সো এটা অ্যান্সার হচ্ছে হ্যাজ ইট। যারা বি দিচ্ছ দেখো ভাই এখানে ইজ ইট কেন হচ্ছে না, এই যে এটা রেইন যেটা আছে এটা ভার্ব 3 দেওয়া আছে, তার মানে হ্যাভ হ্যাজ দিয়া ভার্ব 3 দেওয়া মানে কি, সেটা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ইজ ইট যদি হইতো তাহলে এখানে কোনো ভার্ব 3 থাকতো না। ওকে, অ্যান্সার হচ্ছে হ্যাজ ইট। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স যতগুলো আছে সব ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব অ্যান্সার হয় উইল ইউ। একটাই মনে রাখলেই হবে, উইল ইউ, যেহেতু আমাদের অপশন থাকবে, সো উইল ইউ, ওয়ন্ট ইউ দুইটাই মনে রাখবো। যদি নেগেটিভ থাকে তখন উইল ইউ, আর পজিটিভ থাকলে উইল ইউ দেওয়া যায়। সো এই জন্য আর কি একটা মনে রাখাই বেটার, যে শুধু উইল ইউ দিব। যদি প্রশ্নে যাই থাকুক ইম্পারেটিভ সেন্টেন্স আসলে সেটা কি দিব, উইল ইউ দিব। শুধু ব্যতিক্রমটা হইলো যদি লেটের পরে আস থাকে, ঠিক আছে, সেটাও আমরা দেখব। সো এখানে দেখি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হইলো কি, যে আদেশ, উপদেশ, অনুরোধ এইসব বোঝায় না, নিষেধ। সো এটা মনে রেখা আমরা শুধু উইল ইউ ব্যবহার করব। দেখ এখানে প্লিজ স্টপ টকিং, তাহলে এখানে কি দেওয়া আছে, আর ইউর একটা প্রশ্ন ছিল 22-23-এর, এইটা মেবি টকিং হইতো, এস বেশি পড়ে গেছে, ঠিক আছে। তাহলে প্লিজ স্টপ টকিং, তাহলে এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি হয়, ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট এমন থাকে, সাবজেক্ট থাকে না। আর হইলো এইটা একটা, আর হইলো লেটের সাথে আজ বাদে অন্য কিছু থাকে, যেমন ধরো মি, হিম, হার, দেম, এইসব। তো এদের ক্ষেত্রে যদি হয় তাহলে সবার ক্ষেত্রে আমি মনে রাখবো যে কি হবে, অ্যান্সারটা হবে উইল ইউ, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে বি। ওকে, তাহলে আমি মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে সাবজেক্ট নেই, আর হলো যেগুলো লেটের পরে কি আছে, আজ বাদে অন্য কিছু আছে, লেটস বা লেটাস ব্যতীত অন্য যেগুলো আছে, মি, হিম, দেন, দ্যাম, এইসব এইসব যদি থাকে তখন আমি কি ব্যবহার করব, অ্যান্সার হবে আমার উইল ইউ, যেটাই থাকুক অ্যান্সার উইল ইউ। আর যদি লেটের পরে কি থাকে, যেমন এই যে এই প্রশ্নটা দেখো এখানে কি দেওয়া ছিল, হিম দেওয়া ছিল, কিন্তু এই হিম দেখে যদি আমরা কেউ অ্যান্সারে হি দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। সো সব ইম্পারেটিভেই উইল ইউ ব্যবহার করব, ঠিক আছে, সবই উইল ইউ হবে। সো এখানে স্টুডেন্ট হি দেওয়া ছিল, উইল হি দেওয়া ছিল, ডিড ইউ, ওন টুই। সো এগুলো তো আমরা বললামই যে আজ ব্যতীত, লেটস বা লেটাস ব্যতীত যেগুলাই থাকবে সবার ক্ষেত্রে অ্যান্সার উইল ইউ। সো এটার অ্যান্সারও বি। সো লেটস যদি থাকে, লেটস বা লেটাস, তাই না, লেটস বা লেটাস যদি থাকে তখন আমরা শ্যাল উই দিব। শুধু এইটুকুই পার্থক্য, ইম্পারেটিভ সেন্টেন্সে একটাই শুধু শ্যাল উই হয়, আর সবার ক্ষেত্রেই কমন কি দেওয়া যায়, উইল ইউ দেওয়া যায়। সো এটা মনে রাখবো যে শুধু লেটস বা লেটাস থাকলে কি হবে, শ্যাল উই। ওকে, লেটস গো হোম, এই প্রশ্নটা অনেক জায়গায় অনেকবার আসছে, আমরা আরও কিছু জায়গায় মেনশন করি নাই, আর অনেক জায়গায় আসছে এই প্রশ্নটা। সো দেখো লেটস গো হোম, তাহলে এখানে লেটস বা লেটাস দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা আমার কি হবে, মুখস্থ টাইপ পড়াশোনা মনে রাখতে পারো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সব জায়গায় কি হয়, উইল ইউ হয়, শুধু লেটস বা লেটাস ব্যতীত সেখানে কি হয়, শ্যাল উই, ঠিক আছে। সো না এখানে যে উইল উই বলতেছো যারা, উইল ইউ না, কিন্তু উইল উই না, এটা না, একটাই অ্যান্সার শ্যাল উই। দেখো নেক্সট, দেয়ার যদি কখনো কি থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, দেয়ার কি আছে, সাবজেক্ট হিসেবে থাকতে পারে। সো ও যদি সাবজেক্ট হিসেবে থাকে দেয়ার,
তখন তার ট্যাগ কোশ্চেনে সাবজেক্টটা কিন্তু দেয়ারই হয়। সো এটা মাথায় রাখতে হবে আমাদের, যে দেয়ার যদি কি হয় সাবজেক্ট হিসেবে থাকে, তখন তার ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্টটা হয় সেটাও দেয়ারই হবে। সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, তাহলে অক্সিলারি ভার্ব হলো কি, ইজ আছে এইখানে, ইজেন্ট, আর যেহেতু দেয়ার বললাম যে দেয়ার সাবজেক্ট হিসেবে থাকলে দেয়ারই হয়, তাহলে এটা হবে ইজেন্ট দেয়ার। ওকে, তাহলে এটা মাথায় রাখো। জাস্ট একটু রিভাইজ করে দাও তোমাদের, যে দেয়ার যদি কি থাকে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে তার ট্যাগ কোশ্চেন করার সময় দেয়ারটাই ট্যাগের সাবজেক্ট হিসেবে থাকবে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে আসি। জানি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুইটা ক্লজ থাকে, তাই না? ক্লজ যখন পড়াবো তখন আরও ভালো করে বলবো এখানে, যে দুইটা ক্লজ থাকে, একটা জানি সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে দুইটা ক্লজ থাকে, কি থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সে। এই কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। সো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কি করি, ট্যাগ করতে হয়, তাহলে আমাদের এই প্রিন্সিপাল ক্লজ অনুসারে কি হবে, ট্যাগ কোশ্চেনটা হবে। যেমন ধরো এখানে ইফ ইউ কাম আই উইল গো, তাহলে এইটা কি, ইফ ইউ কাম একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না, যে অন্যের উপর নির্ভরশীল, তাহলেও হইলো সাবঅর্ডিনেট, আরও হইলো প্রিন্সিপাল, তাই না? তাহলে আমি ট্যাগ করার সময় কি করব, যেটা প্রিন্সিপাল আছে সেটা দিয়েই ট্যাগ কোশ্চেন করব। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? নো নো নো, ডন্ট ইউ না, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে করতে হইলে সেটা কি দেওয়া হয়, ট্যাগ হয় কি দিয়ে, প্রিন্সিপাল ক্লজ। এইটা হলো প্রিন্সিপাল ক্লজ আমার, কারণ এইটুকু যদি আমি বাদ দিয়ে দেই ইফ ইউ কাম, তাহলে এই সেন্টেন্সের উপর কোনো প্রভাব পড়বে না। তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ, যে অন্যের উপর নির্ভরশীল নয়, স্বাধীন। ঠিক আছে, তাহলে এই হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এর অনুসারে কি হবে, এখানে ট্যাগ কোশ্চেনটা হবে। তাহলে এখানে কি হবে, ওন আই, যারা ওনটা আই দিচ্ছ তাদেরটা ঠিক আছে। ওকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা মাথায় রাখবো। আর কম্পাউন্ড যদি হয়, সো কম্পাউন্ড যদি হয় কি হয়, সেন্টেন্সটা কি হইলো, কম্পাউন্ড হইতে পারে। কম্পাউন্ড হইলে আমরা কি জানি, দুইটাই কি থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে না, দুইটাই কি থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে। সো কম্পাউন্ড সেন্টেন্স যদি হয়, দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, তো যার সাথে এই ট্যাগ কোশ্চেনের প্রশ্ন করা থাকবে তার অনুসারেই ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন ধরো এইটাই লাস্টে আছে, তাহলে ট্যাগ কোশ্চেন এইটা অনুসারেই হবে। যার সাথে ট্যাগ কোশ্চেনটা জুড়ে দেওয়া আছে কম্পাউন্ড সেন্টেন্স হইলে, তার অনুসারেই কি হবে, ট্যাগ কোশ্চেনটা হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাও মনে রাখবা যে কম্পাউন্ড হইলে লাস্টে, সবার লাস্টে যে আছে তার অনুসারে হবে, আর কমপ্লেক্স সেন্টেন্স হইলে সেটা প্রিন্সিপাল ক্লজ অনুসারে হবে। ওকে, জাস্ট এতটুকুই এইখানে মনে রাখলেই হবে, যে কমপ্লেক্স সেন্টেন্স হইলে প্রিন্সিপাল ক্লজ, আর কম্পাউন্ড সেন্টেন্স হইলে যে প্রিন্সিপাল ক্লজ লাস্টে যেটা আছে, যার সাথে ট্যাগ কোশ্চেনটা দেওয়া আছে তার অনুসারে কি হবে, ট্যাগ করতে হবে। ওকে, দেখো এটা একটু দেখো, যে আই বিলিভ, এরা অনেক সময় শুরুতে থাকে, আই বিলিভ, আই থিঙ্ক, আই সাপোজ, এরা এই জিনিসগুলা কনজাংশন দিয়ে আরেকটা ক্লজ যুক্ত করে। ঠিক আছে, এরা কি করে, কনজাংশন দিয়ে আরেকটা ক্লজ যুক্ত করে। তো সেইখানে যদি এই দ্যাটটা থাকে, এই দ্যাট কনজাংশনটা থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে যে প্রথম যে অংশটুকু আছে, প্রথম অংশটুকু থেকে, তার মানে প্রথম যে অংশটুকু আছে সেটা থেকে ট্যাগ হবে। ওকে, তাহলে এখানে ট্যাগ হইলে এইটা থেকে হবে। তাহলে এটা মনে রাখবো যে কোথা থেকে হবে, যদি দ্যাট থাকে সেন্টেন্সে, যদি দ্যাট থাকে, যেমন এখানে দ্যাট আছে, এই দ্যাট যদি এইখানে থাকে, তাহলে প্রথম অংশ অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। কি অনুসারে, আই বিলিভ, আই থিঙ্ক, আই সাপোজ, এদের অনুসারে কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে প্রথম অংশ থেকে ট্যাগ করতে হবে। ঠিক আছে, ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা হবে কিসে থেকে, প্রথম অংশ থেকে, আই বিলিভ এই থেকে, এই অংশ থেকে। ঠিক আছে, এখানে দ্যাট যদি কি থাকে, তো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে দ্যাট থাকে তাহলে কিন্তু প্রথম অংশ, আর যদি দ্যাট উজ্জ্ব থাকে তাহলে কিন্তু সেকেন্ড ক্লজ থেকে। যেমন এইখানে দেখো, এই বাক্যে কোনো দ্যাট নাই, একই বাক্য, আই বিলিভ দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন,
আই বিলিভ ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, এইখানে দ্যাট নাই। সো এইখানে আমার যখন করতে হবে, তো এই দুইটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে আমার সেকেন্ড পার্ট থেকে কী হবে, এইখানে ট্যাগটা করতে হবে, আর এইখানে হবে ফার্স্টেরটা থেকে। ওকে, তাহলে এইখানের অ্যান্সারটা কী হবে, ডোন্ট আই, তাই না? প্রথমে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই একে নেগেটিভ করার জন্য আমরা কী ব্যবহার করি, ডো ব্যবহার করি, তাহলে এটা হবে ডোন্ট আই। আর সেকেন্ডটা দেখো, এইটাতে যদি হয় দ্যাট উজ্জ্ব থাকে, দ্যাট যদি না থাকে তাহলে হবে সেকেন্ড অংশ থেকে। এটা একটু মনে রাখো যে দ্যাট দিয়ে আই বিলিভ, আই সাপোজ, আই থিঙ্ক এই সব যদি যুক্ত থাকে তাহলে ট্যাগ করতে হলে প্রথম অংশ থেকে করতে হয়, আর যদি দ্যাট উজ্জ্ব থাকে তাহলে সেকেন্ড অংশ থেকে হয়। তাহলে এখানে হবে ওন্ট ইউ। যারা ওন্ট ইউ দিচ্ছ ওকে, তারা ঠিক আছে। দেখো তারপরে ইজ, এভরি, এভরিবডি, তো এই সব ইজ দিয়ে বা এভরি দিয়ে বা নো দিয়ে, যেটা দিয়ে এদের সাথে যদি ব্যক্তি যুক্ত থাকে, এটা এইভাবে মনে রাখতে পারো, ইজ বা নো বা এভরি, এদের সাথে কি থাকবে, ব্যক্তি যদি থাকে, ব্যক্তিযুক্ত থাকলে তাদের ট্যাগ করতে হয় কি দিয়ে, দে দ্বারা, তাদের ট্যাগ করতে হয় দে দিয়ে। তার মানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কি, দে। যদি কি থাকে, এইচের সাথে ইচ, নো, এভরি এদের সাথে ব্যক্তি থাকে, তাহলে অ্যান্সারটা হবে ট্যাগ কোশ্চেন করতে হবে দে দিয়ে। তাহলে এইটারটা কি হবে, তোমরা এটা অ্যান্সার করতে থাকো। দেখো এখানে এভরিবডি আছে আর ওয়াজ দেওয়া আছে, তার মানে এটা পাস্টের। তাহলে আমরা জানি পাস্টে হইলে এইখানে কি বসবে, এটা আমরা আগে বসাই নিব যে এটা দে। তারপরে দেখো দে অনুসারে পাস্টে কি হয়, ওয়াজ না ওয়ার, এই ওয়াজ এন্ড দে বলতেছে, ওয়াজ দেখে ডিরেক্ট বসাই দেওয়া যাবে না, আগে দেটা লিখবো যে এভরিবডি বা এভরি নো এদের সাথে কি থাকবে, ব্যক্তি থাকলে তাহলে দে বসাবো। এখন দে থাকলে সেইখানে কি ওয়াজ হয় না ওয়ার হয়, তাই না? তাহলে আগে দেটা লিখবো, তারপরে দেখবো যে টেন্স অনুসারে এখানে কি আছে। এখানে ওয়াজ আছে, কি ডিরেক্ট ওয়াজ বসাইতে পারবো না, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই ওয়ার হবে। দের পরে কি হয়, ওয়ার হয়, তাহলে অ্যান্সারটা হবে ওয়ার এন্ড দে। সো তারা ওয়াজ এন্ড দে দিচ্ছ, তাদেরটা ঠিক নেই, ওয়াজ এন্ড দে না, কারণ আগে দে দেখো, যে দেটা আগে লিখবো, কারণ রুলসটা হলো যে এভরির সাথে যদি ব্যক্তি হয়, তার মানে এটা একটা ব্যক্তি বোঝায়, তাহলে এখানে কি হবে, দে হবে। সো দে হওয়ার পরে দের সাথে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করি, দের সাথে কি ওয়াজ হয় না ওয়ার হয়, ঠিক আছে? তাহলে দের সাথে কি হয়, ওয়ার হয়, এই জন্য অ্যান্সারটা হবে ওয়ার এন্ড দে। সো এটা কিন্তু দ্রুত করার সময়, তুমি যখন দ্রুত করতে যাবে অ্যান্সারটা, তখন কিন্তু এটাতে ভুল হইতে পারে। সো অবশ্যই এটা আগে দেটা লিখে নিবা, তাইলে ভুল হবে না, যে দে অনুসারে কি হবে, ওয়ার এন্ড হবে। ওকে, এখন এই থিং যুক্ত যদি থাকে, যেমন এভরি, এইসবের সাথে এভরি, তারপরে নো বা ইচ, এদের সাথে কি থাকতে পারে, বস্তু থাকতে পারে। তো বস্তু থাকলে তখন কি হয়, সাবজেক্টটা হয় ইট, ঠিক আছে? তখন সাবজেক্ট হবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। ওকে, তাহলে এটা মনে রাখবো, এভরি, নো, ইচ এদের সাথে যদি বস্তু যুক্ত থাকে তাহলে সাবজেক্ট হয় ইট ট্যাগ কোশ্চেন করার সময়। আর যদি এভরি, নো, ইচ এদের পরে, সরি, এভরি, নো, ইচের সাথে যদি ব্যক্তি যুক্ত থাকে তাহলে তাদের সাবজেক্টটা হয় দে। আর এভরি, নো, ইচের সাথে যদি বস্তু যুক্ত থাকে তাহলে তাদের সাবজেক্টটা হয় ইট। ওকে, তাহলে এখানে দেখো নাথিং হ্যাজ বিন ফিনিশড, তাহলে এখানে নাথিং দ্বারা কি বোঝাচ্ছে, বস্তু বোঝাচ্ছে, তাহলে এখানে ট্যাগটা হবে, সাবজেক্টটা হবে কি, ইট, তাই না? ইট হবে, তো ইটের সাথে তো হ্যাজই হয়, তাই না? তাহলে এখানে হ্যাজেন্ট ইট। ওকে, ও সরি সরি, এখানে তো নাথিং দেওয়া ছিল, তাই না? তার মানে এটা তো নেগেটিভই, হ্যাজ ইট, সরি, এটা হ্যাজ ইট হবে, তাই না? অ্যান্সারটা কি হবে, হ্যাজ ইট। এখন দেখো এখানে আরেকটা কথা বলে রাখি, যে আমরা জানি অনেক জিনিসপত্র আছে যেগুলা বস্তু বোঝায়, তাই না? সেগুলোও মেইনলি সাবজেক্ট হিসেবে বসতে পারে। সো বস্তু জাতীয় জিনিসপত্র যদি সাবজেক্ট হিসেবে বসে, তার মানে ম্যাটেরিয়াল নাউন হইতে পারে, তাই না? ম্যাটেরিয়াল নাউন বা যেগুলা বস্তু জাতীয় জিনিস, তারা কি হইতে পারে, বস্তু, তারা সাবজেক্ট হিসেবে থাকলে, সাবজেক্ট হিসেবে থাকলে যদি সিঙ্গুলার বোঝায়, কি বোঝায়, সিঙ্গুলার বোঝায়,
তাহলে সাবজেক্ট ট্যাগ করার সময় সাবজেক্ট হবে ইট। আর যদি বস্তু থাকলে, যদি প্লুরাল বোঝায়, কি বোঝায়? প্লুরাল, তখন ট্যাগ করার সময় তখন সাবজেক্ট হবে দে। এটা কিন্তু মাথায় রাখো। তার মানে কোনো একটা বস্তু আছে, তার প্লুরাল ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কোনো একটা বস্তু কি দেওয়া আছে? সাবজেক্ট হিসেবে আছে, তাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। ওই রকম জায়গায় হইলে তাহলে আমরা ট্যাগ করার সময় ইট ব্যবহার করব। আর যদি সেটা প্লুরাল বোঝায় তখন সেটা কি হবে? দে হবে। এটা মেবি তোমরা বুঝতে পারছো। যেমন ধরো এই যে এক্সাম্পল দিই আমরা, বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, ধরো এইটার একটা ট্যাগ হইতে পারে। আরেকটা হলো ধরো বুকস আর মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, তাহলে এই দুইটা ট্যাগ হইতে পারে, ঠিক আছে? একটা হলো বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এইখানে এটা বস্তু, তাই না? বুক একটা বস্তু, তো একে যখন সাবজেক্ট হিসেবে বসাইছি, যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এটা কি হবে? ইজেন্ট ইট। আর যেহেতু এটা প্লুরাল দেওয়া আছে, বস্তুই একই জিনিস, তাহলে এটা হবে আরএন্ট দে। ওকে, তাহলে এটা মনে রাখবো যে বস্তু যদি সাবজেক্ট হিসেবে বসে এবং সেটা সিঙ্গুলার বুঝাইলে তার সাবজেক্ট হয় ইট, আর যদি বস্তুটা কি হয়? প্লুরাল বুঝায়, তাহলে তার সাবজেক্ট হয় দে। ওকে, এইখানে আর আরেকটা কথা মাথায় রাখতে পারো যে ইটের ক্ষেত্রে, সেটা হইলো যে অনেক সময় শিশু বুঝায়, যেমন বেবি, এরা সাবজেক্ট হিসেবে থাকতে পারে। সরি, বেবি, ইনফ্যান্ট, এইসব সাবজেক্ট হিসেবে থাকতে পারে। তো এদেরকে ট্যাগ করতে হইলেও এদের সাবজেক্টও কি হয়? ইট হয়। সো এটাও কি হয়? এদের সাবজেক্ট ট্যাগ করতে হইলে ইট হয়। আবার ইতর প্রাণী যেগুলো আছে, তো এরাও যদি সাবজেক্ট হিসেবে থাকে, তখনও তাদের ট্যাগ করতে হলে তাদের কি করতে হয়? সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হয়। সো এটাও মাথায় রাখবো যে শিশু যদি থাকে বা বেবি, ইনফ্যান্ট এইসব যদি থাকে, তাহলে তাদেরকেও ট্যাগ করতে ইট ব্যবহার করতে হয়। আর ইতর প্রাণী, ইতর শ্রেণীর যে প্রাণীগুলো আছে, তারা যদি থাকে, তখনও তাদের জন্য আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। ওকে, আশা করি এইটুকু ইট আর দের ব্যাপারটা ক্লিয়ার। তারপর দেখো মোস্ট অফ বা সাম অফ, এইসব স্টেটমেন্ট যদি সাবজেক্ট হিসেবে থাকে, মোস্ট অফ, সাম অফ, এরা যদি কি থাকে? সাবজেক্ট হিসেবে থাকে, তখন সেটা প্লুরাল হয়। তখন যে ট্যাগটা কি হয়? সেটা প্লুরাল হয় অবশ্যই। তাহলে এখানে দেখো মোস্ট অফ দ্যাম, তার মানে এখানে দ্যামটা বোঝানো হচ্ছে। আর যেহেতু এটা মোস্ট অফ দ্যাম দেওয়া আছে, তার মানে এটা একটা প্লুরালই হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? যেহেতু এটা প্লুরাল, তার মানে হ্যাভেন্ট দে, তাই না? যেহেতু এখানে দেম দেওয়া আছে, এই জন্য প্লুরাল দিতে হবে আমাকে, এই জন্য হ্যাভেন্ট দে হবে অ্যান্সারটা। ওকে, দেখো এগুলো আমরা আগেও পড়ছি, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এরা দিয়ে কি থাকে? দুইটা সাবজেক্ট যুক্ত থাকতে পারে। সো এরা ভার্বও যখন করি আমরা, তখন জানি যে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সো ভার্ব যদি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী বসে, তাহলে ট্যাগ কোশ্চেন করতে হলেও কি হবে? অবশ্যই ফার্স্ট সাবজেক্ট অনুসারেই ট্যাগ করতে হবে। যেমন না যে আমরা সেকেন্ডটা থেকে নিতে পারবো বা পুরোটা একসাথে চিন্তা করতে পারবো। সো এরা যদি থাকে, তাহলে আমি ফার্স্ট যে সাবজেক্ট আছে সে অনুসারেই ট্যাগ কোশ্চেনটা করব। ওকে, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে রিনা অনুসারে কি হবে? আমার ট্যাগটা হবে, কারণ এখানে যুক্ত আছে কি দ্বারা? অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা হইলে আমরা জানি যে ফার্স্ট, এই ফার্স্ট সাবজেক্ট অনুসারে কি হবে? ট্যাগটা করতে হবে। তাহলে রিনা যেহেতু একটা মেয়ে, তাহলে ইজেন্ট শি। ওকে, তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে ট্যাগটা করতে হবে। তারপরে এরকম এগুলোও পড়ছি আমরা, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, এরা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ট্যাগ করতে হয়। যেমন এখানে নট অনলি দ্বারা যুক্ত আছে দুইটা সাবজেক্ট, একটা হলো সামি আর হইলো হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে হবে কি? সেকেন্ড সাবজেক্ট অনুসারে এইখানে ট্যাগটা করতে হবে। আর ফন্ড অফ ক্রিকেট, তাহলে এখানে আমার হবে আরএন্ট দে। ওকে,
তাহলে যদি এই সব দ্বারা কি থাকে, দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ট্যাগ কোশ্চেন হয়। তারপর এই যে এইখানে 15 নম্বর রুলসটা একটু দেখো, যে সুন্দর জিনিসপত্র যেগুলো, ঠিক আছে, সুন্দর জিনিসপত্র যেমন দেশের নাম, শিপ, রিভার, মুন, ট্রেন, ফেয়ারি, আর্থ, এইসব জিনিসকে আসলে ফিমাইন হিসেবে ধরা হয়, মেয়েদের সাথে কম্পেয়ার করা হয়। যেমন আমরা দেশকে মায়ের সাথে তুলনা করি, ওই রকম। তো এইসব জিনিস হলো কি, মেয়েদের সাথে কম্পেয়ার করা হয়। সো এরা যদি কখনো সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে তাদের ট্যাগ করতে হলে অবশ্যই তোমাকে কী ব্যবহার করতে হবে, শি ব্যবহার করতে হবে। কান্ট্রির নাম, শিপ, রিভার, মুন, ট্রেন, ফেয়ারি, আর্থ, এইসব যদি থাকে তাহলে তাদের কী হবে, ট্যাগ হবে শি অনুসারে, শি ব্যবহার করতে হবে সাবজেক্টে। ওকে, এখানে বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে এটা করতে হলে আমাকে, যেহেতু বাংলাদেশ একটা দেশের নাম, যেহেতু মায়ের সাথে তুলনা করি আমরা, তাই অবশ্যই ফিমেল হবে। ইজেন্ট শি। ওকে, এই ইজেন্ট ইট না, কিন্তু তেমন আসে আসে মোটামুটি এই দু একটাতে আসতে তো পারে, তাই না? একটু রিভাইজ দেওয়া হইলো সেটা ভালো না, একটু রিভাইজ দিয়ে রাখলা, আসুক না আসুক, আসে, অনেক সময় তো আসে। তুমি পড়ে গেলে না, হঠাৎ করে একটা চলে আসলো, তাইলে তো আর পারবা না, তাই না? এই জন্য আমরা তো একদম ওই রকম ডিটেইলসও পড়াচ্ছি না, খুব দ্রুত শেষ করে দেওয়ার ট্রাই করতেছি। জাস্ট একটু তোমাদের মেমোরিটাকে একটু শার্পেন করে দেওয়ার ট্রাই করতেছি, মনে করে দেওয়ার ট্রাই করা হচ্ছে। আগে তোমরা পড়ছো, এটাই জাস্ট মনে করে দেওয়া হচ্ছে। দেখো এইখানে এত কঠিন জিনিসটা মনে রাখার দরকার নাই। স্টেটমেন্টের সাবজেক্ট ইন অ্যানিমেট নাউন, এটা আসলে বস্তুবাচক যে নাউনগুলা সেটাকে বোঝায়। এখানে বস্তুবাচক যে নাউনগুলো আছে সেটাকে বোঝানো হয়, ইনঅ্যানিমেট নাউন বলা হয় ওদেরকে, বস্তুবাচক যে নাউনগুলো। তো এরা থাকলে ইট ব্যবহার করা হয়। সো এইরকম ব্যাপারটা হইলো যে এই যে সানের টাইম মনে রাখবা, আর বাকিগুলা ধরো আমরা এর সাথে মিল আছে, তো এইগুলা এই যে আর্থ আছে, এখানে রিভার আছে, মুন আছে, তো এটার সাথে মনে করে সানটাকেও আবার মানে মেয়েদের সাথে কম্পেয়ার করো না, তাইলে আবার ঝামেলা। সো এরা যদি থাকে বস্তু হইলে, এই জন্য ইট, এই জন্য আমি সান দিয়ে এক্সাম্পলটা দিছি। যদি সান থাকে তাহলে সেটা কি হবে, সাবজেক্ট হিসেবে থাকলে তখন তার ট্যাগ করতে হলে প্রোনাউনটা হয় কি, ইট। তাহলে এটা হবে ইজেন্ট ইট। ওকে, ইনঅ্যানিমেট এত কঠিন নাউন মনে রাখতে হবে না, যে বস্তুবাচক জিনিসপত্র, অর্থাৎ এই সানটা একটু ব্যতিক্রম ওদের সাথে, ওদের থেকে আলাদা, এই জন্য এটা ইট হয়। ওকে, দেখো তারপরে এটা একটু মনে রাখো, যে স্টেটমেন্টের সাবজেক্ট যদি দিস বা দ্যাট হয়, কি আছে সাবজেক্ট, কি আছে দিস বা দ্যাট হয়, তখন এদের ট্যাগ কোশ্চেন করতে হলে ইট ব্যবহার করতে হয়। আর যদি দিস অথবা দোজ থাকে সাবজেক্ট হিসেবে, তখন তাদের ট্যাগ করতে হলে দে ব্যবহার করতে হয়। এই রুলসটা একটু মনে রাখো, অনেক সময় প্যাচ লেগে যায়, যে দিস বা দ্যাট থাকলে আমরা হয়তো দিসই দিয়ে দিই বা দ্যাটই দিয়ে দিই ট্যাগ করার সময়, তা কিন্তু হয় না। এদের ক্ষেত্রে করতে হয় কি, ইট। আর এই দিস দোষ থাকলে তাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয় দে। ওকে, এটা একটু মাথায় রাখো, সূর্য পুরুষ। ওকে, দেখো এইটা দিস ইজ মাই পেন, সো এটা আবার ইজেন্ট দিস দিয়ে দিও না, তাহলে দিস যেহেতু আছে তাহলে এটা সিঙ্গুলার ফর্ম বোঝায়। দিস আর হলো দ্যাট, এরা দুইজন সিঙ্গুলার বোঝায়। এরা কি বোঝায়, এরা আসলে সিঙ্গুলার বোঝায়। আর এই দোস বা দিস এরা আসলে প্লুরাল বোঝায়। এই জন্য আমরা এদের জন্য দে, ওর জন্য ইট। ওকে, দিস ইজ মাই পেন, তাহলে ইজেন্ট ইট। ওকে, এটা আরেকটা দেখো, দোজ আর ইয়োর বুকস, তাহলে এখানে দোজ দেওয়া আছে, আর্ট দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে আর এন্ড দে। এটা আবার কিন্তু দোষ দিয়ে দিও না, আর এন্ড দোষ দিয়ে দিও না অ্যান্সারে, ঠিক আছে? তো এটাও মাথায় রেখে এই রুলসটা, যে দিস বা দ্যাট যদি থাকে তখন হয় ইট সাবজেক্ট, আর দিস আর দোষ এরা থাকলে দে। দেখো সেন্টেন্সে যদি ইউজ টু থাকে, ভার্ব হিসেবে কি আছে, ইউজ টু আছে, তখন সেটা আসলে ডিড ব্যবহার করতে হয়। সো এটা আসলে তোমরা এমনি দেখলেই পারবা। যেমন শি ইউজ টু প্লে ফুটবল, তাহলে এইখানে ডিড দিলেই হয়ে যাইতেছে, ডিড অ্যান্ড শি, তাই না, শজ। তাহলে এই হলো মোটামুটি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা। আমরা অনেক শর্টে আলোচনা করার ট্রাই করছি, মনে হয় না খুব একটা জিনিস বাদ দিছে এখানে। এগুলা পড়লেই অ্যাডমিশনের জন্য এনাফ।
বা যে কোনো অ্যাডমিশনের জন্যই, শুধু তোমাদের অ্যাডমিশন না, যে কোনো অ্যাডমিশনের জন্যই এনাফ। ট্যাগ কোশ্চেনের বাইরে থেকে খুব একটা কোনো প্রশ্ন আসে না। সো এইটুকু যদি মনে রাখতে পারো তোমাদের অ্যাডমিশনে ট্যাগ কোশ্চেন কাভার হয়ে যাবে। তো এইখানে আমি কিছু মোর প্র্যাকটিস দিয়ে দিছি, এইখানে তোমরা পরে প্র্যাকটিস করে নিও, এগুলো আর আমি কথা বলতে যাচ্ছি না, ঠিক আছে? এগুলো তোমরা পরে প্র্যাকটিস করে নিও, এইখানে যে কয়টা আছে অল্প কয়েকটা করে দেওয়া আছে, এগুলো পরবর্তী অ্যান্সার শো দেওয়া আছে, অ্যান্সার না দেখে প্র্যাকটিস করে পরে অ্যান্সার মিলাই নিও। তাহলে আমাদের এই হইলো ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা কিন্তু শেষ। কারো কোনো প্রবলেম আছে ট্যাগ কোশ্চেনে? ওকে, আসলে ট্যাগ কোশ্চেনে তেমন মনে হয় না খুব একটা প্রবলেম থাকার কথা। ট্যাগ কোশ্চেন খুব ইজি জিনিস। হ্যাঁ, মেডিকেলে আসে মাঝে মাঝে, অনেক ইউনিভার্সিটিতেও আসে। সো ট্যাগ কোশ্চেনের এই আমি অল্প কয়েকটা 18টার মতো রুলস দিছি, তোমরা এই রুলসগুলো একটু দেখো, তাইলে হয়তো বা আর ট্যাগ কোশ্চেন পড়া লাগবে না, ধরো আলাদা করে কোনো কিছু পড়া লাগবে না। এই 18টা দেখে, রুলসগুলো দেখে তোমরা যে কোনো প্র্যাকটিস করতে বসে যেতে পারো। হ্যাঁ, মেডিকেলের জন্য না শুধু, তোমরা যদি চিন্তা করো ইউনিভার্সিটিগুলোতেও এনাফ, এর থেকে বেশি কিছু আসলে নাই ট্যাগ কোশ্চেনে পড়ার মতো, ঠিক আছে? সমস্যা হবে না আশা করি তোমাদের। ওকে, আমরা টাইম শর্ট, অনেক টাইম চলে গেছে, দেখো আমরা নেক্সট টপিকে চলে যাব। ক্লজেস, এইটাই আসলে আমাদের মেইন ফোকাস থাকার কথা ছিল, ঠিক আছে? কারণ এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে এগুলা খুব টাফ কোশ্চেন হয়। সো আমরা আসলে ক্লজেস থেকে আসলেই পারি না, ঠিক আছে? ক্লজেস থেকে যদি প্রশ্নগুলো আসে সেগুলাই আমরা অ্যাকচুয়ালি পারি না। সো এইটাতেই আমাদের আজকে মেইন ফোকাস দেওয়ার কথা ছিল। সো দেখো, ক্লজেস বলতে কি বোঝায়? আমরা ক্লজেসের বাংলা কি জানি? বাক্যাংশ, তাই না? ক্লজেস বলতে কি বোঝায়? বাক্যাংশ, তার মানে একটা বাক্যের যে অংশ সেটাই হলো। হ্যাঁ, আসতে পারে ভাই, সিইউতেও আসতে পারে। ট্যাগ কোশ্চেন ইজি তো, অনেক সময় অনেক জায়গায় আসে, অনেক জায়গায় আসে না। আমি শিওর করে বলতে পারবো না যে কোন ভার্সিটিতে আসবে, এই স্পেসিফিক তো বলা সম্ভব না, তাই না? সান্ডা লেখা থাকলে, সান্ডা লেখা থাকলে তোমার নাম দিয়ে দিও, ঠিক আছে? সান্ডা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এক কাজ করো, তোমার নাম দিয়ে দিও সাবজেক্টে, ট্যাগে তোমার নাম ইউজ করে দিও, তাইলেই হয়ে যাবে। দেখো তাহলে ক্লজেসে, তাহলে বাক্যাংশ, তাই না? বাক্যের যে অংশগুলো, একটা বাক্যের যে অংশগুলো থাকে সেটা হলো ক্লজেস। তো আমাদের পরীক্ষায় আসে যে নিচের কোনটি কোন ক্লজেস, বা একটা আন্ডারলাইন ওয়ার্ড দিয়ে বলে যে, আন্ডারলাইন একটা অংশ দিয়ে বলে যে এটা কোন ক্লজেস। সো এটাই আমাদের মেইনলি স্পেসিফিকলি খুঁজে বের করতে হবে। সো ক্লজেসটাই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। সো দেখো, ক্লজেস বাক্যাংশ, তাই না? আমরা জানি ক্লজেস হলো কি তিন রকমের, একটা হলো কি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর হলো কোঅর্ডিনেট ক্লজ। এই তিন প্রকারের ক্লজ আছে। সো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ হলো যেই ক্লজ অন্যের উপর নির্ভরশীল নয়। কেমন ক্লজ? স্বাধীন, স্বাধীন, অন্যের উপর, অন্যের উপর নির্ভরশীল নয়। অন্যের উপর নির্ভরশীল নয়, তার মানে যে একা একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে, এই সব ক্লজগুলোকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ। তার মানে অনেকটা ওই ফাইনাইট ভার্ব থাকে একটা ক্লসে, কি থাকে? অবশ্য সব ক্লসে একটা করে ফাইনাইট ভার্বই থাকে। আমরা প্রিন্সিপাল ক্লজকে আলাদাভাবে ওইভাবে মনে রাখার ব্যাপার না। মেইনলি হলো যে স্বাধীন, অন্যের ওপর নির্ভরশীল নয়, এইসব ক্লজগুলো হলো কি যে কমপ্লিটলি নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেগুলো হলো প্রিন্সিপাল ক্লজেস, ঠিক আছে? সো এইখানে আমরা বেশি টাইম নষ্ট না করি। দেখো, দ্য টেবিল হ্যাজ 4 চেয়ার্স, এইখানে মেইনলি একটাই বাক্য দেওয়া আছে। সো এটা কেমন টাইপের ক্লজ সেটা জিজ্ঞেস করছে, যে ইউতে ছিল এটা প্রশ্নটা, যে দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ ড্যাশ ক্লজ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেওয়া উচিত যে প্রিন্সিপাল ক্লজ যেগুলো, সেগুলোকে কি বলে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা বলছি যে স্বাধীন ক্লজ, তাই না? তাহলে এগুলো কেমন ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটাকে আরেকটা নাম কি হয়? প্রিন্সিপাল ক্লজের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে অন্যের উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে অপশনগুলো দেখো, যে ডিপেন্ডেন্ট, ও তো ডিপেন্ডেন্ট না, এইখানে ডিপেন্ডেন্ট না, আর কোনো ক্লজও নাই, তার মানে এই ক্লজটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হবে, মানে প্রিন্সিপাল ক্লজই হবে, তাই না? এর নাম, আরেকটা নাম হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারোর উপর নির্ভরশীল নয়। ওকে, দেখো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হইল
যেই ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তার মানে ওরা কি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। ওকে, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, এটা আমরা মাথায় রাখবো যে কি সাবঅর্ডিনেট ক্লজ হলো প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তার মানে কোনো একটা কনজাংশন টাইপ জিনিসপত্র দিয়ে যুক্ত থাকে, যেটা যুক্ত থাকে সেটাকে পুরোপুরি অর্থ প্রকাশ করতে দেয় না। তার মানে এটা হলো কি ডিপেন্ডেন্ট ক্লজ। এর আরেকটা নাম কি ডিপেন্ডেন্ট, সেটা হলো কি ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হলো ডিপেন্ডেন্ট। আচ্ছা, ডিপেন্ডেন্ট বানানটা ভালো হইল না, আরে ডিপেন্ডেন্ট ক্লজ। সো এটাও মাথায় রাখবো যে সাবঅর্ডিনেট ক্লজ হলো কি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, সে নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। সো এই জন্য সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, অন্যের উপর অধীন। ঠিক আছে, দেখো আমরা এক্সাম্পলে চলে যাই। হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ? কেউর প্রশ্ন ছিল, ঠিক আছে, খুলনার প্রশ্ন ছিল একটা, খুলনা ইউনিভার্সিটির। দেখো, রহিম সেইড হি ওয়াজ গুড, এইখানে দুইটা অংশ দেওয়া আছে, তাহলে কোনটা কি? এখানে মেবি একটা দ্যাট মিসিং হয়ে গেছে। ঠিক আছে, এরকম রহিম সেইড দ্যাট। আচ্ছা, এখানে দ্যাট লাগবে না, মেইনলি ওরা দিয়ে দিচ্ছে। আচ্ছা সরি, হ্যাঁ দ্যাট আছে, আমি হয়তো মিস করে গেছি দ্যাটটা। ওকে, তাহলে দেখো এখানে জিজ্ঞেস করতেছে যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু। তাহলে এখানে একটা অংশ আছে রহিম সেইড দ্যাট হি ওয়াজ গুড, হি ওয়াজ গুড। শোনো, যখন সাবঅর্ডিনেটের কথা আসবে তখন অবশ্যই আমরা তার সাথে যে কনজাংশনটা থাকে বা রিলেটিভ প্রোনাউন যাই থাকুক সেটাকেও বিবেচনা করব। ঠিক আছে, তার সাথে যেই কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন থাকে সেটাকেও আমরা বিবেচনা করব অবশ্যই। তাহলে এখানে রহিম সেইড, তার মানে এই কনজাংশন বা রিলেটিভ প্রোনাউনের পরের অংশটুকু, যে অংশটুকু এর সাথে যুক্ত থাকে ওই অংশটুকু হলো সাবঅর্ডিনেট, বাকিটুকু না। তাহলে এই রহিম সেইড এটা ইন্ডিপেন্ডেন্ট অংশ, তার মানে দ্যাটের সাথে যে যুক্ত থাকে, তার মানে ধরো ইফ হইতে পারে বা আরও অন্যান্য যেগুলো আছে, ইফ, অ্যাজ দো, অনেক কিছু, সিন্স, তারপরে দো, অল দো, দ্যাট, হো, হুইচ, এদের সাথে ঠিক ইমিডিয়েট পরের যে অংশটুকু আছে সেটা হলো সাবঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে এখানে এটা তো প্রিন্সিপাল মানে স্বাধীন ক্লজ, তাই না? এটা প্রিন্সিপাল, আর এইটাই আমরা দেখতেছি কি পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ। ওয়াজ গুড, এইখানে তো সাবজেক্টই দেয় নাই, তার মানে এটা তো ক্লজই না। আর এটা হইলে হি ওয়াজ গুড হইলেও নিতে পারবো না, কারণ কি দ্যাটটা সহ বিবেচনা করতে হবে, এই জন্য এটাও বাদ। সো অ্যান্সার হচ্ছে বি। ওকে, এই জিনিসটা একটু দেখো। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেইড এগস, আন্ডারলাইন পার্ট ইজ অ্যান ড্যাশ। সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেইড এগস, এই প্রশ্নটা যেহেতু সাবঅর্ডিনেটের ভিতরে আসছে তোমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবা, কিন্তু এটা যদি এমনি একসাথে আসতো তাইলে তখন একটু প্যাচ লেগে যাইতো। কারণ কি জানো, এইখানে সিটিং হ্যাপিলি এটা দ্বারা বোঝাচ্ছে এই বাক্যে একটা হোয়াইল উজ্জ আছে, এই বাক্যে একটা হোয়াইল উজ্জ আছে, যার কারণে এটা দেখে মনে হবে যে আচ্ছা এটা তো কি দিব, অতিরিক্ত অংশ, নাউন ক্লজ না এই সেই কত কিছু মনে হবে। সো এটা আসলে ওই রকম না, যেহেতু এটা একটা এখানে হোয়াইলটা উজ্জ আছে, যার কারণে কোশ্চেনটা একটু ট্রিকি হয়ে গেছে। এই সিটিং হ্যাপিলি এই জিনিসটা একটু কী হয়ে গেছে, ট্রিকি হয়ে গেছে। সো এইখানে হোয়াইলটা উজ্জ আছে, আর হোয়াইলের সাথে যে অংশটুকু থাকে সেটা আমরা জানি কি অবশ্যই কারোর উপর ডিপেন্ডেন্ট। যেমন দ্য চিকেন লেইড এগস, এইটা আমরা যদি নেই আর এইটুকু বাদ দিয়ে দিই, ধরো এই সামনের অংশটুকু নাই, তাহলে কিন্তু পুরোটা নিজের অর্থ প্রকাশ করতে পারবে। তার মানে এইটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ, তাই না? এটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এই অংশটুকু হয়তো অতিরিক্ত অংশ হিসেবে বিবেচনা করে ফেলতাম বা নাউন ক্লজ দাগায় ফেলতাম, এটা কিন্তু নাউন ক্লজ আর না, সেটাও আমরা পরে পড়াবো কেন না। তো এটা মাথায় রাখতে হবে যে এটা কী হবে। তাহলে অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো না, ইন্ডিপেন্ডেন্ট মানে প্রিন্সিপাল, কোঅর্ডিনেটও না, এটাও না, নাউন ক্লজও না, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ঠিক আছে, এইখানে হোয়াইলটা উজ্জ্ব থাকার কারণে এই প্রশ্নটা একটু
ট্রিকি হয়ে গেছে। ওকে, কোঅর্ডিনেট ক্লজ হলো যে দুইটা প্রিন্সিপাল ক্লজ, কি ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। যেমন আমরা এগুলোকে এইভাবে বলতে পারি অ্যান্ড, অর, বাট। এইখানে আপাতত তিনটাই লিখি। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে কি দ্বারা, কনজাংশন দ্বারা। এই কনজাংশনগুলো দিয়ে যুক্ত থাকে, সেটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ। যেমন আমি এখানে কনজাংশনগুলো একটু উল্লেখ করে দিচ্ছি, অ্যান্ড, অর, বাট। এই সোটা দিয়েও কোশ্চেন করে, এই সোটা মাথায় রেখো, ইয়েট, নট অনলি, বাট অলসো। এরা যদি কনজাংশন হিসেবে বসে, এরা যদি কি হয়, কনজাংশন হিসেবে বসে, তখনই কিন্তু দেয়ারফর কিন্তু সামনেও বসতে পারে, সো কিন্তু আলাদা করে শুরুতেও বসতে পারে। যদি এরা মাঝখানে বসে বাক্যটাকে যুক্ত করে, দুইটা ক্লজকে যুক্ত করে, তখনই কিন্তু এরা এই কোঅর্ডিনেট ক্লজ তৈরি করবে, এর আগে না। ওকে, দেখো এই প্রশ্নটা, দ্য ওমেন ইজ স্ট্রং অ্যান্ড আই এম শিওর অফ ইট। তাহলে এখানে দুইটা ক্লজকে যুক্ত করছে, তাই না? তাহলে এখানে বোঝাই যাইতেছে দুইটা ক্লজই কী হবে, যেহেতু এই পুরোটা একটা কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেট ক্লজ, তার মানে প্রত্যেকটাই প্রিন্সিপাল ক্লজ। এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। সিইউ 24-25-এ ছিল, তাই না? তাহলে এটাকেও আমরা কি করতে পারি, বলতে পারি যে শুধু এই আন্ডারলাইন ওয়ার্ডটুকু যদি চিন্তা করি, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দেখো নেক্সট, এখন আমরা এগুলো ছিল নর্মাল ক্লজের আলোচনা। এখন সাবঅর্ডিনেট ক্লজ যে আছে, এই সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। এইটি হইল মেইনলি পেঁচানো টাইপ প্রশ্ন, ঠিক আছে? সো এইখানকার গুলাই আমরা এতক্ষণ তোমরা যেরকম মনোযোগ দিছো, এখন খুব সিরিয়াসলি জাস্ট 15-20 মিনিট এইটুকুই শোনো, সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে এই সাবঅর্ডিনেট ক্লজের অংশটুকুই একটু শোনো। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ হলো তিন রকমের, একটা হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। সো এই ক্লজগুলো কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা। যে নাউন ক্লজ, সে বাক্যে নাউনের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? নাউনের মতো। নাউনের মতো কাজ করে, ঠিক আছে? এটা মাথায় রাখবো আমরা, যে প্রথম কথা যে বাক্যে নাউন ক্লজগুলো কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। তার মানে নাউন আমরা কোথায় বসতে দেখি? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, এই সব জায়গায় কি হয়? নাউন বসে। সো নাউন ক্লজটাও কি হবে? এই সব জায়গায় বসতে পারে, ঠিক আছে? তাহলে নাউন ক্লজ হলো কি, যেই ক্লজটুকু, যেই অংশটুকু কিসের মতো কাজ করবে? একটা বাক্যে নাউনের মতো কাজ করবে, তাদেরকে বলা হয় নাউন ক্লজ। দেখো, নাউন ক্লজ কোথায় কোথায় ব্যবহার হইতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হইতে পারে, সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। তার মানে আমরা ভার্বটা কি মাঝখানে থাকে, এইখানে শুরুর যে অংশটুকু সে কি হচ্ছে? সাবজেক্ট হিসেবে বসলো। তাহলে এইখানে একটা কি দেওয়া আছে? ক্লজ দেওয়া আছে, সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এটা বুঝে নিবা যে এখানে একটা মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বটাকে খুঁজে বের করতে হবে। তাহলে শুরুর যে অংশটুকু সাবজেক্ট হিসেবে আছে, তাহলে সেটা হইলেও কি হবে? সেটা একটা কিন্তু নাউন ক্লজ। পরীক্ষায় আসবে যে আইডেন্টিফিকেশন ক্লজের ভিতরে এগুলো দিয়েই ট্রিকি কোশ্চেন করে, যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তো আলাদা করতে হবে। দেখো, সাবজেক্ট হিসেবে বসতে পারে, সে হইলেও কি হবে? নাউন ক্লজ হবে। তাহলে এখানে এক্সাম্পলটা দেখো, হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট। এখানে হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট, তার মানে এটুকু আমরা যদি চিন্তা করি, সে কি হিসেবে বসছে? এখানে সাবজেক্ট হিসেবে বাক্যে বসে আছে। সে কি হিসেবে বসে আছে? সাবজেক্ট হিসেবে বসে আছে। সো এখানে বলছে আইডেন্টিফাই দ্য ক্লজ। যেহেতু সে সাবজেক্ট হিসেবে বসে আছে, সাবজেক্ট হিসেবে বসলে এইখানে দেখো আমরা যে কোনো একটা সাবজেক্ট দিয়ে কি রিপ্লেস করতে পারি। এটা হলো মেইন ভার্ব, তাই না? বাক্যের গঠন কেমন থাকে? সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তাহলে এখানে এইটুকু হয়েছে সাবজেক্ট, এই জন্য এটা কি? নাউন ক্লজ। ওকে, অবজেক্ট হিসেবে বসতে পারে, তার মানে সাবজেক্ট হিসেবে বসলো, মেইন ভার্ব, তারপরে এইখানে যদি ডিরেক্ট, এটা আসলে একটা ট্রানজিটিভ ভার্ব হইতে হবে। তার মানে যেই ভার্ব অবশ্যই অবজেক্ট নিবে, যেই ভার্ব কি অবশ্যই অবজেক্ট নিবে, অবশ্যই অবজেক্ট নেয়, তাই না? সেগুলো বলে ট্রানজিটিভ ভার্ব। তো এইসব ভার্বের অবজেক্ট হিসেবে কি থাকতে পারে? নাউন ক্লজ থাকতে পারে। সো এটা আমরা মাথায় রাখবো। যেমন আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, আমি জানি না সে কী করবে। তার মানে এই অংশটুকু যেটা দেখো, এটা আসলে কি একটা, এইটা যদি হয় কি মেইন ভার্ব, সে যদি হয় মেইন ভার্ব, তার মানে এই মেইন ভার্বের অবজেক্ট হিসেবে
এইখানে বসে আছে, তার মানে এখানে আই ডোন্ট নো, আমরা জানি না, কি জিনিসটা জানি না, সেটা এখানে একটা অবজেক্টের মতো কাজ করতেছে। সো আমরা চাইলে এই জিনিসটাকে তুলে এখানে একটা অবজেক্ট বসায় যদি দেই, তাহলেও কিন্তু বাক্যটা হবে। তার মানে এখানে সে কি হচ্ছে, এই ক্লজটুকু কিসের মতো কাজ করতেছে, অবজেক্টের মতো কাজ করতেছে। তাই অবজেক্টের মতো কাজ করলেও সেটা কি ক্লজ, সেটাও নাউন ক্লজ, নট প্রিন্সিপাল ক্লজ বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো কোনোটাই না। তাহলে এটাও একটা নাউন ক্লজ। ওকে, তারপরে হইতে পারে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে যে নাউন ক্লজটা থাকে সেটা হইলেও কী হবে, সেটা নাউন ক্লজই হবে। প্রিপোজিশনের ঠিক পরে যেটা বসে সেটা একটা নাউন ক্লজ। আমরা দেখি এক্সাম্পল দেখি, পে অ্যাটেনশন, তাহলে এইটা যদি প্রিপারেশন হয় তাহলে তার অবজেক্ট হিসেবে এখানে বসছে এইটুকু কী হবে, নাউন ক্লজ, তাহলে এটাও নাউন ক্লজ। দ্যার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ ডিড, তাহলে এটাও প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে, সো এটাও নাউন ক্লজ। তাহলে পরেরটা অনের পরে বসছে, তাহলে এটাও নাউন ক্লজ। ওকে, তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও বসতে পারে। তারপরে মিসিং প্রিপোজিশন, তো অনেক সময় প্রিপোজিশনটা উজ্জ্ব থাকতে পারে, এটা বোঝাচ্ছে এখানে কি হইতে পারে, উজ্জ্ব থাকতে পারে, প্রিপোজিশনটা কি হইতে পারে, উজ্জ্ব থাকতে পারে। সো এরকম জায়গায় হইলেও সেটা কি হয়, অবজেক্ট হিসেবে নাউন ক্লজই অ্যাকচুয়ালি ব্যবহার হয়। সো এখানে দেখো, উই ফেল্ড সরি দ্যাট হি ফেইল্ড ইন দ্য এক্সাম, এইখানে ফরটা কিন্তু কি হিসেবে আছে, উজ্জ্ব হিসেবে আছে, বাকি কিন্তু এই ফরটা দেওয়া থাকবে না। সো এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও এখানে যেটা বসছে সেটাও একটা নাউন ক্লজ। মাহফুজ, ঠিক আছে, তাহলে এটা হইলো নাউন ক্লজ, যে মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে সেটাও একটা নাউন ক্লজ। ওকে, তারপরে ভার্বের কমপ্লিমেন্ট, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কি বসতে পারে, একটা নাউন, যে ক্লজটা বসে সেটাও একটা নাউন ক্লজ হিসেবে কাজ করে। সো আমরা এগুলা মেইনলি যে টপিকগুলো মনে রাখবো, যে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অথবা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। ঠিক আছে, তার মানে একটা ভার্ব যেটা দেওয়া আছে সেই ভার্বের কমপ্লিমেন্ট দিতে পারে, তার মানে ভার্বের অর্থটা পুরোপুরি প্রকাশ করতে সাহায্য করতে পারে। মেইনলি এই অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রেই এমন হয়, এদের পরেই কমপ্লিমেন্ট হিসেবে তারা কি নিতে পারে, নাউন ক্লজ নিতে পারে। যেমন দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, তাহলে এখানে এই ভার্বটাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, এই জন্য এটা নাউন ক্লজ। দ্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ গিলটি, তাহলে এইখানেও নাউন ক্লজ। ঠিক আছে, এইখানেও এই ভার্বটার সাথে একই দিচ্ছে, কমপ্লিমেন্ট দিচ্ছে, যার কারণে এটাও একটা নাউন ক্লজ। ওকে, নাউনের মতো কাজ করতেছে। তারপরে নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে কাজ করতে পারে, সেটাও একটা নাউন ক্লজ। তার মানে একটা নাউন ক্লজের পরে, একটা নাউনের পরে বা একটা প্রোনাউনের পরে তার সম্পর্কে কিছু তথ্য দিতে পারে। ঠিক আছে, সেটা হলো অ্যাপোজিশন বলে, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বলা হয়, যে একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু তথ্য দিতে হয়, সেটা অ্যাপোজিশন। সেই রকম হলে সেই ক্লজটুকু কি হবে, নাউন ক্লজই হবে। যেমন এইখানে দ্য নিউজ দ্যাট ইজ ডেড ইজ ট্রু, এইখানে এই নিউজটা কেমন নিউজ, তার মানে যেই নিউজটা ডেড সেই নিউজটা ট্রু। তাহলে এইখানে এই নিউজ যে আছে, এই নিউজের সাথে এই অংশটুকু কী দিচ্ছে, একটা অতিরিক্ত অংশ অ্যাড করে দিচ্ছে নাউন সম্পর্কে তথ্য দিয়ে। তার মানে সে একটা অ্যাপোজিশন তৈরি করতেছে এইখানে, যার কারণে এটা একটা নাউন ক্লজ। ওকে, ইট ইজ ট্রু দ্যাট হি ইজ কারাপ্ট, তাহলে এখানেও এই অংশটুকুও কি, নাউন ক্লজ। ওকে, সো এত রুলসগুলো যদি তোমাদের মাথায় না থাকে তাহলে এই শর্টকাট অংশগুলা, এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে শুনতে পারো। তাহলে এই অংশটুকু সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনবা, এই অংশটুকু একটু ভালো করে দেখলেই হবে, যে যখন নাউন ক্লজ আইডেন্টিফাই করতে বলবে এই শর্টকাটটুকু মনে রাখলেই হয়ে যাবে, যে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, ভার্ব দিয়ে কী দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে নাউন ক্লজ পাওয়া যায়। তাহলে এখানে যতগুলো দেখা দেওয়া আছে সবগুলোকেই তুমি যদি কী করো, হোয়াট দিয়ে প্রশ্ন করো, যে ধরো এখানে মাই গ্রেটেস্ট ফেয়ার ইজ ড্যাশ, আমি যদি জিজ্ঞেস করি আমার গ্রেটেস্ট ফেয়ার, আমার সবচেয়ে বড় ভয় কী, তাহলে এখানে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ মাই গ্রেটেস্ট ফেয়ার দ্যাট আই মাইট ফেল, আমি ফেল করতে পারি। তার মানে ভার্বকে যদি কী দ্বারা প্রশ্ন করা হয়, হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে যে অ্যান্সারটুকু পাওয়া যাবে
সেটা হলো আমাদের নাউন ক্লজ। ওকে, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে, সেটা হবে নাউন ক্লজ। আর নাউন ক্লজ ক্যান বি রিপ্লেসড বাই ইট, দিস, সামথিং। এদের দিয়ে যদি তুমি কি করতে পারো, নাউন ক্লজগুলোকে রিপ্লেস করতে পারো বা মিনিংফুল বাক্য হয়, তাহলেই কি হবে, সেটা নাউন ক্লজ হিসেবে বিবেচনা করা হবে। তাহলে দেখো এই বাক্য, যে কোনো বাক্য, এইখানে ইট ওয়াজ আনফরচুনেট, ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট, হয়তো বা দিসের জন্য আমরা দ্যাট ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট, ইট ইজ এ রিউমার দ্যাট, ইট ইজ ট্রু দ্যাট, এরকম অনেক কিছু ব্যবহার করা যেতে পারতো। বা ইট ইজ বাদে অন্য যে এক্সাম্পলগুলো আছে ওগুলো দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। দ্য ট্রুথ ইজ দিস বা দ্য ট্রুথ ইজ সামথিং, এরকম এদেরকে যদি রিপ্লেস করা যায় তখনই সেটা কি হবে, নাউন ক্লজ হিসেবে বিবেচনা করা হবে। সো এটা মাথায় রাখবা। তার মানে প্রশ্ন পড়ার পরে তোমরা খেয়াল রাখবা যে সেটা ইট, দিস, সামথিং দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে সেটা নাউন ক্লজ। তার আগে হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখতে পারো, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অংশটুকু পাওয়া যাবে সেটাও নাউন ক্লজ। আর আগে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোও মনে রাখলে সেগুলো দিয়েও আইডেন্টিফাই করতে পারবা। সো এই অংশটুকু। আরেকটা কথা, নাউন ক্লজকে বাদ দিলে সেন্টেন্সের মিনিং ইনকমপ্লিট মনে হয়। সো তুমি যদি নাউন ক্লজকে বাদ দিয়ে দাও বাক্য থেকে, তাহলে বাক্যটা ইনকমপ্লিট মনে হবে, মিনিংটা কমপ্লিট মনে হবে না। সো এই তিনটা পয়েন্ট ভালো করে মনে রাখলে আমরা ইজিলি যে কোনো নাউন ক্লজকে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, দেখো এরপর হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হলো কি, সে কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যে ক্লজ কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে রিলেটিভ ক্লজ বলার মেইন কাহিনী হলো, এখানে হলো কি, রিলেটিভ প্রোনাউনগুলো দিয়ে যুক্ত থাকে। যেই ক্লজটুকু কি দ্বারা যুক্ত থাকে, রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে। রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত থাকে, যার কারণে এই ক্লজগুলো, অ্যাডজেক্টিভ ক্লজকে কি নামে ডাকা হয়, রিলেটিভ ক্লজ বলা হয়। ওকে, এইখানে এই নোটটা একটু ভালো করে মাথায় রাখো যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে অবশ্যই। অ্যান্টিসিডেন্ট বলতে যে ধরো রিলেটিভ প্রোনাউনকে যদি বোঝাই, এর আগে যে ওয়ার্ডটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। হো, হুইজ বা যেটাই থাক রিলেটিভ প্রোনাউন, এর আগে যে ওয়ার্ডটা, এখানে যে নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে সেটাকে বলা হয় তার অ্যান্টিসিডেন্ট। কি বলা হয় এটাকে, অ্যান্টিসিডেন্ট বলা হয়। তার মানে রিলেটিভ প্রোনাউনের আগে যেই ওয়ার্ডটা থাকে সেটা হলো তার অ্যান্টিসিডেন্ট। তো অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয় তাহলে অবশ্যই তার আগে অ্যান্টিসিডেন্ট থাকবে। আর নাউন ক্লজ হলে তার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। কারণ কি, ওই নাউনটার রিপ্লেসমেন্টেই একটা ক্লজ বসছে, ওইটাই হয়েছে নাউন ক্লজ। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে হলে অবশ্যই এখানে একটা নাউন থাকবে। নাউনের, তার মানে এই যে রিলেটিভ প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট অনুসারে বসবে। যেমন ধরো এটা দেখলেই বুঝতে পারবা, আই নো হো কল্ড ইউ ইয়েস্টারডে। এইখানে কোনো কি নাই, অ্যান্টিসিডেন্ট নাই। এইখানে কোনো কি নাই, অ্যান্টিসিডেন্ট নাই, এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। ওকে, কারণ এখানে ডিরেক্ট আই নো হো দিয়ে শুরু হয়ে গেছে। তাহলে এই অংশটুকু কি ক্লজ হবে, আচ্ছা সেন্টেন্স দিয়ে, এই যে এইখানে দেখো এই যে সেন্টেন্স দেওয়া আছে, এটা দেখলেই বুঝতে পারবা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে। আচ্ছা, একজন মনে হয়, হ্যাঁ বেসিক থেকে নিজেরা তৈরি করতে পারো, সমস্যা নেই। তাহলে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এইখানে যদি কেউ না বুঝো তাহলে আবার একটু বলতেছি যে তোমরা একটু যে কোনো ক্লজকে, এক্সাম্পল দেওয়া আছে এখানে, তোমরা পরবর্তীতে দেখলে খেয়াল করতে পারবা। আমরা দ্রুত শেষ করার জন্য এক্সাম্পল দিইনি, তোমরা পরে কিছু কোশ্চেন দেওয়া আছে ওগুলো দেখলে বুঝতে পারবা। সো এইখানে কি নাই, অ্যান্টিসিডেন্ট নাই, যার কারণে এই ক্লজটা কেমন ক্লজ হবে, নাউন ক্লজ। ঠিক আছে, এটা কিন্তু নাউন ক্লজ। এই একই বাক্য, আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে, এখানে কি দেওয়া আছে, এটা হলো অ্যান্টিসিডেন্ট। তাহলে এটা অ্যান্টিসিডেন্ট দেওয়া আছে, যার কারণে এই ক্লজটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ওকে, তাহলে অ্যান্টিসিডেন্ট না থাকলে সেটা নাউন ক্লজ, আর
অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকলে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, সো এখন দেখো শর্টকাটটা দেখো, এটা অ্যাডজেক্টিভ ক্লজের যে নাউনকে, এইবার কিন্তু নাউনকে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করবা? হো, হুইজ, হোম দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ ক্লজ পাওয়া যায়। এবং অ্যাডজেক্টিভ ক্লজকে বাদ দিলে সেন্টেন্সের মিনিং ইনকমপ্লিট মনে হয় না। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজকে বাদ দিলেও সেন্টেন্সের খুব একটা যায় আসে না। সো এটা মাথায় রাখো যে অ্যাডজেক্টিভ ক্লজকে তুমি যদি বাদ দিয়ে চিন্তা করো তাইলেও সেন্টেন্সের খুব একটা কিছু যায় আসবে না। আর নাউনকে হো, হুইজ, হোম দ্বারা প্রশ্ন করতে পারো। যেমন ধরো এইখানে যদি প্রশ্ন করো দ্য আই নো দ্য বয় হো কল্ড ইউ ইয়েস্টারডে, তাহলে তুমি জিজ্ঞেস করো বয়কে যে কে কল করছিল, বালকটিকে কে কল করা হয়েছিল, বালকটিকে কে কল করা হয়েছে, বা আমি যে বালকটা চিনি সে সে কে, আমি যে আই নো দ্য বয় হু ইজ হি, তাহলে যাকে কল করা হয়েছিল ইয়েস্টারডে। আমি যদি প্রশ্ন করি যে আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে, যদি জিজ্ঞেস করি যে হু ইজ দ্য বয়, বালকটি কে যাকে গতকালকে ডাকা হয়েছিল, তার মানে এইটুকু হইল উত্তর পাওয়া যাচ্ছে। এই জন্য এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। ওকে, আর এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, ধরো এখানে এইটুকু বাদ দিয়ে দিলাম, বাক্যটুকু এইটুকু বাদ দিয়ে দিলাম, এইটুকু নাই বাক্যে, তাইলেও কি এই পর্যন্ত দেওয়া আছে? দেখো তো বাক্যের মিনিংয়ে কোনো ঝামেলা আছে? আই নো দ্য বয়, আমি বালকটিকে জানি, তাহলে অর্থ কিন্তু কমপ্লিটলি প্রকাশ করতেছে। SBSL কি ভাই? আমি SBSL বুঝি না। ওকে, তাহলে দেখো এইখানে যদি প্রশ্ন করো, তার মানে এই অংশটুকু যদি বাদ দিয়ে দাও, তাইলেও বাক্য মিনিংয়ের কোনো পরিবর্তন হয় না, খুব একটা বাক্য ইনকমপ্লিট মনে হয় না। সো এইটুকু, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এইখানে যদি বাদ দিয়ে দাও, ধরো হো কল্ড ইউ ইয়েস্টারডে, আই নো, আমি কি জানি, এরকম প্রশ্ন থেকে যায়। আর যেহেতু নো কোনো ইনট্রানজিটিভ ভার্ব না, সে অবজেক্ট নেয়, সো এরপরে একটা মিনিং মনে হয় কিছু একটা ইনকমপ্লিট মনে হয়। সো এটা এই জন্য নাউন ক্লজ। আর এখানে যেহেতু এটা বাদ দিলে কোনো যায় আসে না, এবং একই সাথে যদি হো, হুইজ, হোম দ্বারা প্রশ্ন করো, তাহলে তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন আমি এখানে প্রশ্ন করলাম যে আমি যে বালকটাকে চিনি, হু ইজ হি, সে হলো যাকে কালকে ডাকা হয়েছিল। ওকে, তাহলে হো দিয়ে প্রশ্ন করলে এখানে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো অ্যাডভার্বিয়াল ক্লজটা একটু ভালো করে মনে রাখবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ হলো যে বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করতেছে। কিসের মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে। সো অ্যাডভার্ব কিন্তু ভার্বের আগে বসতে পারে, পরেও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভের আগে বসতে পারে। তাহলে অ্যাডভার্ব এই জায়গায়ও বসতে পারে, এই জায়গায়ও বসতে পারে, আবার একটা অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে। সো অ্যাডভার্বের পজিশনগুলো কিন্তু এমন হয়, বা শুরুতেও বসতে পারে। সো এটা হলো সেই ক্লজগুলা ভার্বের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, বা অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে। এই ক্লজগুলো, সেগুলো হলো কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে অ্যাডভার্বের মতো কাজ করবে বাক্যে, অর্থটা অ্যাডভার্বের মতো কাজ করবে। তো বেশিরভাগই এই ভার্ব রিলেটেড হয়, ভার্বের আগে পরেই বসে বেশিরভাগই। সো এখানে দেখো আমরা একটা টেবিল দিছি, এই টেবিলে মনে করো মোটামুটি, এটা আসলে ক্লাসিফিকেশন লেখা দরকার ছিল, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আলাদা করেও বলতে পারে, অথবা ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি অ্যাডভার্বিয়াল ক্লজ, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজের যে কোনটা ম্যানার বোঝাচ্ছে, কোনটা রিজন বোঝাচ্ছে, কোনটা প্লেস বোঝাচ্ছে, এরকম। সো এটাও মাথায় রেখো, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ এইখানে দেওয়া আছে। সো আমরা ম্যানার যদি মনে রাখতে পারি যে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা দিয়ে ম্যানার বোঝায়, যেমন হাউ দ্বারা যদি আমরা প্রশ্ন করি, বাক্যটা শুরু হবে এইসব দিয়ে, তার মানে ক্লজটা শুরু হবে কি দ্বারা? অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, হাউ, হাউএভার, লাইক, দ্য ওয়ে। এবং আমরা যদি হাউ দ্বারা প্রশ্ন করি, তাহলে সেটা কি পাওয়া যাবে? আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যাবে। যেমন ধরো এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, শি স্যাং দ্য সং অ্যাজ ইফ, তাহলে এই অ্যাজ ইফ থেকে এই অংশটুকু যদি জিজ্ঞেস করি, তাহলে এটা কোন ক্লজ? কারণ এইটুকুই তো আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটুকু কোন ক্লজ? সেটা কি নাউন, নাকি অ্যাডজেক্টিভ, নাকি অ্যাডভার্ব?
তাহলে আমাকে কীভাবে প্রশ্ন করতে হবে? হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, আর শুরু হবে এইসব দ্বারা। তাহলে শি স্যাং দ্য সং, তার মানে আমি যদি জিজ্ঞেস করি সে কেমনে গানটা গাইলো, গিয়েছিল, তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতে পারো যে হাউ ডিড শি স্যাং দ্য সং। তাহলে আমরা যদি হাউ দিয়ে প্রশ্ন করি এমন, হাউ ডিড শি সিং দ্য সং। আমরা যদি এটা প্রশ্ন করি যে হাউ দিয়ে কেমনে গানটা গাইছে, তখন অ্যান্সারটা আসে কি, যে মনে হইলো যে প্রফেশনাল সিঙ্গারের মতো। তার মানে কি, প্রফেশনাল সিঙ্গারের মতো। ওকে, তাহলে আমরা একে যদি কি দ্বারা প্রশ্ন করি, হাউ দ্বারা প্রশ্ন করতে পারি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। সেটা কি বোঝায়? অ্যাডভার্ব অফ ম্যানার। সো আমরা ওই ম্যানার মনে না রাখলেও এটা দিয়ে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝায়। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটুকু আছে সেটা কি পাচ্ছি, হাউ দ্বারা প্রশ্ন করলে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যাচ্ছে। ওকে, পরে যদি প্লেস হয়, প্লেস হলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়ার, হোয়েন এভার, হোয়েন্স এইসব দিয়ে শুরু হবে। যেমন ধরো দে ওয়েন্ট টু দ্য পার্ক হোয়ার দে কুড এনজয় দ্য সানশাইন। তাহলে এইখানে হলে এইটুকু হলো আমার কি, সাবঅর্ডিনেট ক্লজ। তো আমি একে জিজ্ঞেস করতে চাই সে যে কোথায় গেলে সে সানশাইনটা এনজয় করতে পারবে। তাহলে আমি যদি প্রশ্ন করি হোয়ার ডিড দে গো টু এনজয়। তাকে যদি আমি প্রশ্ন করি হোয়ার ডিড দে গো টু এনজয়, কোথায় গেলে তারা এনজয় করতে পারবে, তাহলে আমি বলতে পারবো যে তারা যে কোথায় গিয়েছিল, এইরকম প্রশ্ন করতে পারি। তার মানে তারা সানশাইন উপভোগ করতে পারবে পার্কে গেলে। কোথায় গেলে সানশাইন উপভোগ করতে পারবে, এরকম ব্যাপার। তাহলে সেটা পার্কে গেলে, তাই না? এখানে এইটুকু এইটা বোঝাচ্ছে। তার মানে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তার সেম একই রকম টাইম দিয়ে হইতে পারে, হোয়েন, হোয়েন এভার, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, এইসব দিয়ে কি হবে, ক্লজটা শুরু হবে। এইসব দিয়ে ক্লজটা শুরু হবে। হ্যাঁ, দেখো এখানে মোটামুটি শর্টকাটে দেওয়া হয়েছে, সো আশা করি বুঝতে পারবা। হি উইল কল ইউ হোয়েন হি ফিনিশেস দিস ওয়ার্ক। তাহলে এখানে এই হোয়েন থেকে যে অংশটুকু দেওয়া আছে এটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। সো এই ক্লজটুকুকে আমি যদি কি দ্বারা প্রশ্ন করি, কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। আচ্ছা, এটা একটা জিনিস বলা হয় না, আমরা কাকে প্রশ্ন করব? ভার্বকে। ভার্বকে প্রশ্ন করতে হবে। অ্যাডভার্ব খুঁজতে হলে কাকে প্রশ্ন করতে হয়? ভার্বকে। এই যে এখানে বলা আছে যে আমরা কাকে প্রশ্ন করব? ভার্বকে। সো ভার্বকে প্রশ্ন করি। দেখো তাহলে আমরা এখানে হি উইল কল ইউ, এটা বলে আমার ধরো প্রিন্সিপাল ক্লজ। তো এইখান থেকে আমি কলকে প্রশ্ন করতে চাই, কি দ্বারা প্রশ্ন করব? হোয়েন দ্বারা। তাহলে হোয়েন উইল কল ইউ। আমরা যদি এমন প্রশ্ন করি হোয়েন উইল ইউ কল, কখন তুমি কল করবা? যখন সেই কাজটা শেষ করবে। তাহলে আমি উত্তরটা পাইতেছি না এখান থেকে, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করি এইখানে, হোয়েন দ্বারা প্রশ্ন করলে আমি এই অ্যান্সারটা পাচ্ছি। তার মানে এটাও অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটাও কি অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তার মানে এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, যে আমি কি দ্বারা প্রশ্ন করব? হোয়েন দ্বারা প্রশ্ন করব। হোয়েন দ্বারা প্রশ্ন করলে ভার্বকে আমরা এই অ্যান্সারটা পাচ্ছি, এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এরপরে যদি দেখি কন্ডিশন, অ্যাডভার্ব অফ কন্ডিশন। সো এটা দেখলেই বোঝা যায় যে কন্ডিশন টাইপ যেগুলো আছে, ইফ, আনলেস, ইন কেস, কন্ডিশন, প্রোভাইডেড, সাপোজিং দ্যাট, এইসব দিয়ে শুরু হবে বাক্যটা। তো এইসব দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হয় কি, অ্যাডভার্ব অফ কন্ডিশন। যেমন এইখানে এই অংশটুকু আমরা জানি এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো ইফ দিয়ে শুরু হয়েছে, তো ইফ হোয়াট বা হোয়াট ইফ এইসব দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এইখানে আমরা যে অ্যান্সারটা পাবো এটা ইজিলি বোঝা যাইতেছে এটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমার এইখানে হইলো, এটা হলো মেইন ভার্ব। তো একে আমাকে প্রশ্ন করতে হবে, কি দ্বারা প্রশ্ন করতে? ইফ হোয়াট, যদি কি হয়, পিকনিকটা ক্যান্সেল হয় তাহলে কি হবে? মানে যদি টুমরো বৃষ্টি হয় তাহলে পিকনিকটা ক্যান্সেল হবে, তাই না? এই জন্য এটা হলো অ্যাডভার্ব অফ কন্ডিশন। তার মানে একটার উপর আর একটা ডিপেন্ডেন্ট। সো এটা হলো অ্যাডভার্ব অফ কন্ডিশন। এগুলো ইজিলি দেখলেই বুঝতে পারবা এটা। তারপর কি আছে? পারপাস। অ্যাডভার্ব অফ পারপাস কোনগুলো? যদি অলদো বা হোয়াট দ্বারা বা অলদো হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারো। শুরুটা হবে কি দ্বারা? লেস্ট,
সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট দিয়ে যেই ক্লজগুলো এইসব দিয়ে শুরু হয় তারা কি হয়, অ্যাডভার্ব অফ পারপাস বোঝায়। যেমন এখানে হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু, সরি, ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড। তাহলে ইন অর্ডার দিয়ে শুরু হয়েছে, এটা দিয়েও বুঝতে পারি যে এটা একটা অ্যাডভার্ব অফ পারপাস, ঠিক আছে। আর যদি প্রশ্ন করে অল দ্য হোয়াট, কী হবে, যদি না কি হবে, এইখানে হি ওয়ার্কস হার্ড, কিসের জন্য পরিশ্রম করতেছে, কিসের জন্য, সাকসিড হওয়ার জন্য। কিসের জন্য পরিশ্রম করতেছে, সাকসিড হওয়ার জন্য। তাহলে এটা কি বোঝাচ্ছে, পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে, যে সে কেন পরিশ্রম করতেছে, সাকসিড হওয়ার জন্য একটা উদ্দেশ্য আছে। সো এটা একটা অ্যাডভার্ব অফ, তার মানে এটাও যে ক্লজটা, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তারপর আছে রিজন। রিজনটা আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করলেই বুঝতে পারবো। ভার্বকে কী দ্বারা প্রশ্ন করলে, হোয়াই দ্বারা যদি প্রশ্ন করি তাইলে অ্যান্সার পেয়ে যাব। শুরু হয় যে বিকজ, অ্যাজ, সিন্স এইসব দিয়ে, দ্যাট দিয়ে। তো এটা দেখলেও বোঝা যাবে যে সে কেন আনওয়েল ফিল করতেছিল। শি ডিডেন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, সে কেন পার্টিতে অ্যাটেন্ড করতে পারে নাই, কারণ হলো সে অসুস্থ ছিল, ঠিক আছে। তাহলে এখানে এটা হইলো সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটুকু কি সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটুকু যদি অ্যান্সার পাইতে চাই তাহলে আমি যে ডিডেন্ট অ্যাটেন্ড, একে যদি আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করি, হোয়াই ডিডেন্ট শি অ্যাটেন্ড দ্য পার্টি, সে কেন পার্টিতে অংশগ্রহণ করে নাই, হোয়াই ডিডেন্ট শি অ্যাটেন্ড দ্য পার্টি, তাহলে অ্যান্সার পাচ্ছি যে অসুস্থ ছিল, এই জন্য এটা অ্যাডভার্ব অফ রিজন। তাহলে এটা হলো কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো আমরা এইখানে এই 6টার ক্ষেত্রে যদি এগুলোই মনে রাখতে পারি যে কী দ্বারা প্রশ্ন করতে হবে আর কী দ্বারা শুরু হবে, তো এই ছকটা যদি আমরা, এই টেবিলটা যদি ভালো করে পারি, এই টেবিলটা যদি ভালো করে 2-3 বার পড়ি আর এক্সাম্পলগুলো একটু খেয়াল করি, প্র্যাকটিস করি। আচ্ছা, অ্যাপেক্সে এত এইরকম করে এগুলো দেওয়া নেই। সো যারা অ্যাপেক্স পড়ো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই এই পিডিএফ থেকে একটু ভালো করে পড়ে নিও, কারণ এগুলা খুব শর্ট করে দেওয়া আছে অ্যাপেক্সে, তো অনেক কিছুই বুঝতে পারবে না। সো এইটা একটু দেখতে পারো। আর যারা মাস্টার্স পড়ো তাদের ক্ষেত্রেও এই ছকটা এইভাবে মাস্টার্সে দেওয়া নেই। সো এই টেবিলটা একটু তারা ভালো করে দেখতে পারো। মাস্টার্স তোমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে, সো অনেক কিছুই হার্ড করে দেওয়া আছে। সো এই আমার মনে হয় এই পিডিএফটা একটু ভালো করে দেখো, ক্লসের অংশটুকু কাভার হয়ে যাবে তোমাদের। আশা করি ইনশাল্লাহ এরপর থেকে কোশ্চেন ভুল হবে না। দেখো এই প্রশ্নটা দেখো, ওয়েট আনটিল আই কাম। একটু আগে দেখলাম যে আনটিল দিয়ে শুরু হইলে কি হয়, সেটাও দেখলাম যে কোন টাইপের, সেটাও বের করতে পারি যে আন্ডারলাইন ক্লসিস কি হবে, যতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, কতক্ষণ পর্যন্ত, আমরা যদি জিজ্ঞেস করি কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, তাহলে আনটিল আই কাম, তার মানে এই ভার্বটাকে মডিফাই করতেছে, সময়টাকে বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম, তাই না। কতক্ষণ ওয়েট করতে হবে, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করি কতক্ষণ ওয়েট করতে হবে, আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমি আসি। তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করলে কি পাচ্ছি এইখানে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যাচ্ছে। তার মানে ডিরেক্ট এত মনে না রেখে আমরা বলতে পারি এটাকে একটা অ্যাডভার্ব ক্লজ। ওকে, তার মানে হোয়েন দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করে এই ভার্বকে, তাহলে এই ক্লজটুকু অ্যান্সার পাওয়া যাবে যে কতক্ষণ ওয়েট করতে হবে, আনটিল আই কাম, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হুইচ সেন্টেন্স ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে কোন সেন্টেন্সটা অ্যাডভার্বিয়াল ক্লজ নিছে। দেখো এই প্রশ্নটার অ্যান্সার করো, এটা 24-25-এর প্রশ্ন ছিল। টেল মি দ্য প্লেস হোয়ার হি লিভস, তাহলে এরকম দেওয়া আছে, তাহলে আমাকে বলো জায়গাটা কোথায়। তাহলে দেখো তো এরকম মনে হচ্ছে না যে এই প্লেসটা, আমি যদি জিজ্ঞেস করি প্লেসকে কোন জায়গাটা, সে কোথায়, নাউনকে জিজ্ঞেস করো, এই নাউনকে জিজ্ঞেস করো সে কোথায় থাকে, মানে তাকে জিজ্ঞেস করতে হবে টেল মি হোয়ার হি লিভস, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ টাইপ বোঝাচ্ছে। তার মানে এটা যদি অ্যান্টিসিডেন্ট হয় তাহলে এই অ্যান্টিসিডেন্ট অনুসারে এইটা বসছে, তাই না। তাহলে এই অংশটুকু অ্যাডভার্বের মতো কাজ করতেছে, তার মানে এই প্লেসটাকে মডিফাই করতেছে, এই ক্লজটা কি করতেছে, এই নাউনটাকে মডিফাই করতেছে, প্লেসটাকে মডিফাই করতেছে। তো আমরা জানি যে নাউনকে যে মডিফাই করে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ। তাহলে এটার অ্যান্সারটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা টেল মি হোয়ার হি লিভস, আমাকে বলো সে কোথায় থাকে, তাহলে এইটা একটা আছে। আরেকটা আছে দেখো, ইউ মে গো হোয়ার ইউ লাইক, তাহলে আমাকে বলো সে কোথায় বসবাস করে। তাহলে এখানেও তো সেম, যে একটা কি নিছে, একটা অবজেক্ট নেওয়া আছে,
তার অনুসারে তাকে যদি জিজ্ঞেস করো মিকে, কাকে বলতে হবে, আমাকে বলতে হবে, সে কোথায় থাকে, তাহলে এটাও কি একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, যে এই প্রোনাউনটাকে মডিফাই করতেছে, তাই না? তাহলে এইটাও আমি অ্যান্সার নিতে পারতেছি না, এটাও নিতে পারতেছি না। আরটা দেখো, আই নো হোয়াই হি সেড সো, তাহলে এইটা কি অনেকটা অবজেক্টের মতো বসে গেছে না? আই নো ইট, একে চাইলে আমরা কি ইট দ্বারা রিপ্লেস করতে পারি না? আই নো ইট, তাই না? এটাকে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি? ইট দিয়ে রিপ্লেস করতে পারি, আই নো ইট। তার মানে একটা অবজেক্ট হিসেবে বসে আছে। তার মানে অবজেক্ট হিসেবে বসলে সে কী হয়? নাউন ক্লজ হয়, তাই না? অবজেক্ট হিসেবে বসলে সে কী হয়? নাউন ক্লজ হয়। ডি কিন্তু হচ্ছে না, তার মানে এটা নাউন ক্লজ। আমাকে চাইছে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ইউ মে গো হোয়ার ইউ লাইক, আমি যদি এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করি ভার্বকে, তুমি কোথায় যেতে পারো, আমি যদি হোয়ার দ্বারা প্রশ্ন করি তুমি কোথায় যেতে পারো, হোয়ার ক্যান ইউ গো, আমি এটা প্রশ্ন করলাম, হোয়ার ক্যান ইউ গো, তুমি অ্যান্সারটা কী পাবা? তোমার যেইখানে মন চায়। ঠিক আছে, তার মানে তোমার যেখানে মন চায় সেখানেই যেতে পারো। হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে, হোয়ার ক্যান ইউ গো, কোথায় যাইতে পারো তুমি, যেখানে মন চায়। তাহলে অ্যান্সারটা সি হচ্ছে। ওকে, তার মানে তুমি ওই আগের রুলসগুলো যদি একটু ভালো করে খেয়াল রাখো, যে শর্টকাট, শুধু শর্টকাট যেগুলো লেখা আছে তুমি ওগুলোও যদি ফলো করো, তাহলেও এই ক্লজগুলো আইডেন্টিফাই করতে পারবা খুব ইজিলি। যেমন এইখানেও লেখা আছে যে এইটুকুই আগের কথাগুলোই আবার লেখা আছে। সো এটা একটু দেখে নিও তোমরা, যে হোয়েন, হোয়ার, হাউ, অন হোয়াট কন্ডিশন, ডেসপাইট হোয়াট, এইসব দ্বারা যদি জিজ্ঞেস করো তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। সো এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে বাদ দিলেও সেন্টেন্সের মিনিংয়ের খুব একটা সমস্যা হয় না, ইনকমপ্লিট মনে হয় না। সো এটাও বাদ দেওয়া যায়। ওকে, তাহলে আশা করি এইটুকু পড়লেই কি হয়ে যাবে, ক্লজেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক প্রশ্ন আসে, পোলাবান সব যদি দিয়ে একটা কোশ্চেন মাঝে মধ্যে আসে, এটাই সবচেয়ে বেশি ভুল হয়। সো এটা একটু মাথায় রাখো ভালো করে। সো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে মোর প্র্যাকটিসের জন্য, এগুলো তোমরা একটু পড়ে নিও। দেখো আমি এটা একটু প্রথমটা বুঝিয়ে দিতে পারি চাইলে। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহাটা গরম তখনই আঘাত করো। তাহলে এটা আসলে কাকে মডিফাই করতেছে? এই হোয়াইল দিয়ে শুরু হয়েছে, তাই না? হোয়াইল দিয়ে শুরু হয়েছে বুঝতে পারতেছি। তাহলে কখন, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করি কখন লোহাকে আঘাত করতে হবে, এই স্ট্রাইক ভার্বকে প্রশ্ন করো, এই স্ট্রাইক ভার্বকে প্রশ্ন করো যে কখন লোহাকে আঘাত করতে হবে। তার মানে কি, হোয়েন দ্বারা যদি প্রশ্ন করা হয় ভার্বকে, সেটা আমরা কি পাই? অ্যাডভার্ব পাই, তাই না? যে হোয়েন দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করা হয় তাহলে যেটা পাবো অ্যাডভার্ব অফ টাইম পাবো, তাই না? তাহলে এটা একটা কি, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, সো এরকম করে প্র্যাকটিস করতে পারো। এখানে যে কয়টা আছে 4-5টায় দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে, প্র্যাকটিস করে নিন। ওকে, আমরা এখন শর্টকাটে একটু খুব দ্রুত, মানে আমরা একটু ফ্রেজেস নিয়ে আলোচনা করব খুব দ্রুত, অনেক টাইম হয়ে গেছে অলরেডি। ফ্রেজেস, ফ্রেজেস বলতে কি বোঝায়? দুই বা ততোধিক শব্দ মিলে পার্টস অফ পিসের মতো কাজ করে। তার মানে 2-3টা ওয়ার্ড একসাথে মিলে একটা নির্দিষ্ট একটা পার্টস অফ পিসের মতো কাজ করলে সেটাকে বলা হয় ফ্রেজেস। সেটাকে বলা হয় কি, ফ্রেজেস। তো ফ্রেজেসের সাধারণত এটা হলো একটা মেইন পয়েন্ট, যে ফ্রেজে কি থাকে না, মেইনলি ফ্রেজে কোনো কি থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। এটা হইলো মেইন ব্যাপার, যে ফ্রেজের ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, মানে মূল ভার্ব থাকবে না। তাহলে এখানে কিছু প্রকারভেদ দেওয়া আছে। আগেই বলতেছি ফ্রেজটা তেমন ইম্পর্টেন্ট না, তেমন কোশ্চেন আসে না। সো এটা জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য, যদি আসে হালকা পাতলা খুব ইজি কোশ্চেন আসে, সো ওই ইজি কোশ্চেনগুলো দেখলেই পারবা। সেই জন্য শর্টকাট শুধু ধারণা দেওয়া, যে যেই ফ্রেজগুলো কি হয় নাউনের মতো কাজ করে সেগুলোকে বলা হয় নাউন ফ্রেজ। যেমন এই নাউন, আগেও বলছি নাউন কী হিসেবে বসতে পারে, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, পসেসিভের সাথে বসতে পারে। তো এই জিনিসগুলো আগেও বলা হয়েছে যে নাউন কোথায় কোথায় বসতে পারে। তো এই ফ্রেজগুলোও সেম একই রকম, যারা কি করতে পারে নাউনের জায়গায় বসতে পারে সেগুলো হলো নাউন ফ্রেজ। যেমন এখানে এই যে দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি, তার মানে এইটুকু পুরোটা কী হয়ে আছে, সাবজেক্ট হিসেবে বসে আছে। তার মানে এটা একটা নাউন ফ্রেজ। ওকে,
এটা কিন্তু ক্লজ না, কারণ ক্লজ না কেন বলো তো, এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই। ক্লজ আর ফ্রেজের ভিতরে কিন্তু পার্থক্য আছে। ক্লজে কিন্তু অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকে, ক্লজে কি থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। কিন্তু ক্লজ হইলে কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতো। এটা কিন্তু ক্লজ না, এটা ফ্রেজ। ওকে, কয়েকটা শব্দ একসাথে বসছে। দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি। সো এখানে সে সাবজেক্ট হিসেবে বসছে, এই জন্য এটা নাউন ফ্রেজ। এইখানে দেখো শি ওয়ান্টস টু বাই নিউ ফোন, এইখানে কি অবজেক্ট হিসেবে বসে আছে, এই জন্য একটা এটাও নাউন ফ্রেজ। তার মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তার মানে নাউন পুরো নাউনকে মডিফাই করবে। যেমন এখানে দ্য গার্ল উইথ লং হেয়ার, গার্লটা কেমন, বালিকাটি কেমন যার লম্বা চুল আছে, বালিকাটি কেমন যার লম্বা চুল আছে। তার মানে সে এই গার্লটাকে মডিফাই করতেছে, তার জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইন দ্য ব্ল্যাক কোট ইজ আওয়ার টিচার, তাহলে মানুষটা কেমন, যে ব্ল্যাক কোট পরে আছে, সে আমাদের টিচার। তাহলে এখানে ম্যানটাকে মডিফাই করতেছে, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডভার্বিয়াল, যারা অ্যাডভার্বের মতো কাজ করবে, তার মানে ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে আগে বসে। দেখো এখানে এগুলো ইজি ধরা যায়। তাহলে হি স্পিক্স ইন এ লাউড ভয়েস, ঠিক আছে। তাহলে সে কেমনে কথা বলতেছে, ফ্রেজ মোটামুটি ইজি আছে। সে কেমনে কথা বলতেছে, উচ্চ স্বরে কথা বলতেছে। তার মানে কাকে মডিফাই করা হচ্ছে, ভার্বটাকে মডিফাই করা হচ্ছে। সো ভার্বকে, হ্যাঁ এই যে এটাই বললাম যে ক্লজ যেটা আছে, ক্লজের ভিতরে কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, যেটাকে বলা হয় মেইন ভার্ব। ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু ফ্রেজের ভিতরে ফাইনাইট ভার্ব থাকে না, ঠিক আছে। ফাইনাইট ভার্ব থাকে না। সো এটা মনে রাখো যে ফ্রেজের ভিতরে কি থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, জাস্ট খালি কয়েকটা শব্দ থাকে। আর ক্লজের ভিতরে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, এইটি ডিফারেন্স এদের মাঝখানে। তাহলে এই দেখো এইগুলোর ভিতরে কোথাও তুমি পাইছো, সেই এই স্পিক মেইন ভার্ব নাকি, এই স্পিক কি ফাইনাইট ভার্ব না? তাহলে এই বাক্যে ফাইনাইট ভার্ব কে, এই বাক্যে আর কোনো ভার্ব আছে? ভার্ব আছেই একটা, তো মেইন ভার্ব না হইলে আর কে হইতে পারে? তাহলে হি স্পিক্স ইন এ লাউড ভয়েস, সে উচ্চ স্বরে কথা বলতেছে, তার মানে ভার্বকে মডিফাই করতেছে, এই জন্য এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। শি রানস উইথ গ্রেট স্পিড, সে কেমনভাবে দৌড়াচ্ছে, অনেক স্পিড নিয়ে দৌড়াচ্ছে, তার মানে এই রানটাকে মডিফাই করা হচ্ছে। সো এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরেরটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ প্রিপোজিশনের মতো কাজ করে। এটা মনে রাখতে পারো যে প্রিপোজিশন দিয়েই শুরু হয় এবং প্রিপোজিশন দিয়েই বেশিরভাগই শেষ হয়। শুরুটা হয় কি দ্বারা, প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়। তো এটার একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট ব্যাপারটা হয়েছে যে অ্যাডজেক্টিভ ক্লজ যেগুলো আছে সেগুলো অনেক সময় প্রিপোজিশন দিয়ে শুরু হইতে পারে। যেমন এই যে অ্যাডভার্বটাও কি হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। আবার অ্যাডজেক্টিভও দেখো এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। কিন্তু ব্যাপারটা হয়েছে মডিফাই করার ক্ষেত্রে, এইখানে পুরোটাই ম্যানকে মডিফাই করতেছে, ঠিক আছে। এখানে ম্যানকে মডিফাই করতেছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এ ম্যানকে মডিফাই করতেছে, এই জন্য সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু যদি প্রিপোজিশন হয়, সে জাস্ট একটা সম্পর্ক তৈরি করবে নাউনের সাথে, নট যে সে মডিফাই করবে, অর্থটাকে কোনো মডিফাই করবে না। ধরো এখানে কলেজের কথা চিন্তা করো, সে কিন্তু এখানে জাস্ট মডিফাই করে না, যে শি কুড নট গো টু কলেজ অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, সে অসুস্থতার কারণে কলেজে যায় নাই। তার মানে এখানে কলেজটাকে সে জাস্ট একটা সম্পর্ক তৈরি করতে, যে সে স্কুলে যায় নাই, কলেজে যায় নাই কেন, তার অসুস্থতার কারণে। তাহলে এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং একটা নাউনের সাথে জাস্ট সম্পর্ক, নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করছে, এর বেশি কিছু না। সে কিন্তু কোনো কিছু মডিফাই করে নাই, এইখানে মডিফাই করে নাই, পরেরটাও কোনো মডিফাই করে নাই। সো এই দুইটার ভিতরে কিন্তু ঝামেলা লেগে যেতে পারে যদি আসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা প্রিপোজিশন, এই তিনটাই। সো এটা একটু কেয়ারফুলি দেখো যে প্রিপোজিশন হইলে জাস্ট একটা রিলেশন তৈরি করবে, সে শুধু কি করবে, রিলেশন তৈরি করবে, নট কোনো ধরনের মডিফাই করবে না, সে শুধু রিলেশন তৈরি করবে, কোনো ধরনের মডিফাই করবে না। ওকে, সো এটাই হলো এদের মধ্যে মেইন
ডিফারেন্টটা। আরে ফ্রেজের ভিতরে থাকে না বলছি। এই তুমি যে বললা স্পিক কি ফ্রেজের ভিতরে, এই যে দাগ দেওয়া আছে দেখো, সেটা বুঝাইছি আমি। এই যে ফ্রেজ এইখান থেকে শুরু হয়েছে, এই যে যেখানে আন্ডারলাইন করা আছে, এ লাউড ভয়েস উইথ এ গ্রেট স্পিড, এইখানে কোথায় ভার্ব আছে? এই আন্ডারলাইন ওয়ার্ডের ভিতরে কোথায় কোথায় আছে? এইখানে কোথায় ভার্ব আছে? একটাতেও নাই। এগুলো হলো ফ্রেজ। সো এখানে কোনো ভার্ব নেই, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। ক্লজ যতগুলো পড়ে আসছো সবার ভিতরেই তো ফাইনাইট ভার্ব ছিল, সেটাই বুঝাইছি আমি। এই শেষ শেষ দেখো আরেকটু। তারপরে কি আছে? ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে টু দিয়ে যে ভার্বের বেস ফর্ম, সেটাকে আমরা কি বুঝাই? ইনফিনিটিভ বলি, তাই না? টু দিয়ে ভার্বের বেস ফর্ম থাকাকে সেটাকে ইনফিনিটিভ বলি। যদি একাধিক শব্দের সাথে ইনফিনিটিভ দিয়ে শুরু হয় সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। যেমন আই লাইক টু হ্যাভ এ ওয়াক, এই টু দিয়ে শুরু হয়েছে, টু দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। হি হেল্পড টু বিল্ড দ্য রুফ, এইখানে এই দেখা যাচ্ছে টু দিয়ে একটা ভার্ব দেওয়া আছে, ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? সো এইটা হইলো, এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না। তোমরা তো জানোই যে নন ফাইনাইট ভার্ব এগুলো। নন ফাইনাইট ভার্ব ছিল কয় রকমের? 3 রকমের। এটারে আবার ভার্ব মনে করে না। একজন যে প্রশ্ন করছো যে ভাই ফ্রেজের ভিতরে তো ভার্ব থাকে না, তাহলে এখানে কই থেকে আসলো? এগুলা আমি বলছি ফাইনাইট ভার্ব থাকে না, নট ভার্ব। ফাইনাইট ভার্ব থাকে না, নন ফাইনাইট থাকতে পারে। নন ফাইনাইট 3 রকমের ছিল না? জিরান্ড, পার্টিসিপল, আরটা ছিল ইনফিনিটিভ। তো এইসব ভার্ব থাকতে পারে, এরা থাকতে পারে ক্লজের ভিতরে, সরি ইয়ের ভিতরে, ফ্রেজের ভিতরে। ওকে, এগুলা কিন্তু ফ্রেজে থাকতে পারে, কারণ এরা নন ফাইনাইট ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব কখনোই থাকবে না। দেখো পার্টিসিপল, তো পার্টিসিপল থাকতে পারে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, সেটা তোমরা জানো। প্রেজেন্ট পার্টিসিপল হলো কি? ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল হলো ভার্ব থ্রি, তাই না? কোনো একটা ভার্বের ভার্ব থ্রি হলো পাস্ট পার্টিসিপল। সো এরাও যদি থাকে সেটা আসলে কি অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, এগুলোকে পার্টিসিপল ফ্রেজ বলে। এখানে দেখো একটা কথা কিন্তু বলে দেওয়া হয়েছে যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সো প্রশ্নে কিন্তু অ্যাডজেক্টিভও আসতে পারে বা পার্টিসিপল ফ্রেজও আসতে পারে। প্রশ্ন যদি জিজ্ঞেস করে যে এটা কোন ফ্রেজ, ধরো এটাই হার স্মাইলিং ফেস, এটাই জিজ্ঞেস করলো যে এটা কোন ধরনের ফ্রেজ, এটা কোন ধরনের ফ্রেজ। ধরো প্রশ্নে যদি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, পার্টিসিপল দেওয়া নাই, তার মানে যে তোমরা দাগাবা না এমন না, তার মানে এটা কিসের মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এই জন্য সেটা কি হয়ে গেছে? পার্টিসিপল ফ্রেজ, একই সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা চলে। দেখো নেক্সট টুকু, দ্য গার্ল সিটিং ইন ফ্রন্ট অফ মি, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে এবং একই সাথে এই গার্লটাকে মডিফাই করানো হচ্ছে, যার কারণে এইটুকু কি? পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে একই সাথে এটা কি? পার্টিসিপল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ। প্রশ্নে যদি পার্টিসিপল দেওয়া থাকে তাহলে অবশ্যই পার্টিসিপল আগে দেখাবা, আর যদি পার্টিসিপল না দেওয়া থাকে তাহলে তখন অ্যাডজেক্টিভ দেখাবা। তারপরে হলো ভার্বাল ফ্রেজ, তার মানে যেগুলো ভার্বের মতো কাজ করবে। যে অংশটুকু কিসের মতো কাজ করবে? ভার্বের মতো কাজ করবে। এই যে এইখানে ভার্ব দেওয়া আছে কারণ এটা ভার্বাল ফ্রেজ, অনেকটা ভার্বের মতো কাজ করে, ঠিক আছে? মেইনলি ভার্বের সাথে যুক্ত হয়ে কিছু অংশ ব্যবহার হয়, এই জন্য এটা হলো ভার্বাল ফ্রেজ। আরে শেষ, বেশিক্ষণ, আরেকটু ধৈর্য ধরো, শেষ, আমরা শেষের দিকে চলে আসছি। তাহলে এখানে মেইনলি ও মেইন ভার্বের মতো কাজ করতেছে একই সাথে। তার মানে এই যে আমরা যে কিছু ভার্ব দেখি না, গ্রুপ ভার্ব, ওই রকম ওই সব জিনিসপত্র দিয়ে যে ফ্রেজটা গঠিত হয় সেগুলোকে বলা হয় ভার্বাল ফ্রেজ। গ্রুপ ভার্ব যেগুলো থাকে সেগুলো দিয়ে যে ভার্ব, সেগুলো দিয়ে যে ফ্রেজটা তৈরি করে ওগুলা, সেটা হলো ভার্বাল ফ্রেজ। সো এটা মাথায় রাখতে পারো। ওই লুক আফটার, এটা কি একসাথে বসছে না? এগুলো গ্রুপ ভার্ব। ইজ গোয়িং টু, যেমন গোয়িং থাকলে তার সাথে টু দিতে হয়, লুকস থাকলে আফটার দিতে হয়, মানে দেখাশোনার অর্থে। তো এরকম। তারপর হলো কনজাংশন, তার মানে দুইটা জিনিসকে যুক্ত করবে। এইখানে এই হলো কি?
ইন অর্ডার দ্যাট, ও কি করছে, দুইটা ক্লজকে যুক্ত করছে, তার মানে সে হইলো একটা কনজাংশনাল ফ্রেজ। ওকে, একটা হইলে কিন্তু হবে না, ইন অর্ডার দ্যাট আছে এরকম, ধরো সো ডট ডট দ্যাট আছে এরকম। তো এইসব জিনিসগুলো হইলো কি, দুইটা ওয়ার্ড একসাথে বসে দুইটা ক্লজকে যুক্ত করতেছে, তো এগুলো হলো কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা দেখো, লিসা ইজ নট অনলি ব্রিলিয়েন্ট বাট অলসো ফ্রেন্ডলি, তার মানে সে এখানে দুইটা ক্লজকে যুক্ত করতেছে, এ আর এ, মিলা জেলা দুইটা ক্লজকে যুক্ত করতেছে, এই জন্য এরা হবে কি কনজাংশনাল ফ্রেজ। আরেকটা আছে লাস্ট, ইন্টারজেকশনাল ফ্রেজ, তার মানে সুখ দুঃখ অনেক কিছু বোঝায়, আনন্দ এইসব বোঝায়, এগুলোতে কি বোঝায়, যেই ক্লজ ফ্রেজ দ্বারা কি বোঝানো হবে, সুখ দুঃখ আনন্দ এইসব এইসব বোঝানো হবে যেই ফ্রেজ দ্বারা, সেগুলো হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। তো দেখো, ও নো হোয়াট উইল হ্যাপেন নাও, এইখানে একটা ব্যাপার বোঝাচ্ছে, এখানে আশ্চর্যও বোঝাইতে পারে, বিস্ময়ও বোঝাইতে পারে, বিস্ময়ও বোঝাইতে পারে, এসে এখানে বিস্ময় বোঝাইতেছে। সো এই অংশটুকু ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে, তাহলে এইটুকু পরেরটুকু ফর গড সেক্স, তার মানে এই যে নোট অফ এক্সক্লামেশন দিয়ে তার আগে যেই ক্লজটুকু দেওয়া থাকবে, সরি যে ফ্রেজটুকু দেওয়া থাকবে, সেই ফ্রেজটুকুকে ইন্টারজেকশনাল ফ্রেজ। এইখানে এগুলো এত আসে না, এইখানে মেনলি আসে হইলো এই তিনটাই, যে তিনটা দিয়ে তোমাকে প্যাচ লাগাইতে পারবে সেই তিনটা। এখানে মেনলি হলো নাউন ফ্রেজ, এটা বেশি মনে রাখবা। তারপর হলো অ্যাডজেক্টিভ ফ্রেজটা, তারপর অ্যাডভার্ব, আর হলো প্রিপোজিশন। এই চারটা মনে রাখলে তোমাদের অ্যাডমিশন কভার হয়ে যাবে। ওকে, সো নাউনটা হইলো সে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে থাকে, অ্যাডজেক্টিভ হলে নাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব হলে সে ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর প্রিপোজিশন হলে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, জাস্ট নাউনের সাথে সম্পর্ক তৈরি করে। সো এই চারটা জিনিস এইখান থেকে ফ্রেজে মনে রাখলেই ফ্রেজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর ক্লজ নিয়ে বারবার বলতেছি, ক্লজ নিয়ে কোশ্চেনগুলো কিন্তু বারবার ভুল হয়, যে কোনো টাইপ প্রশ্নে, যে কোনো পরীক্ষায় আসলে ক্লজ নিয়ে ঝামেলা লাগবে। সো ক্লজের যে শর্টকাট যেগুলো দেওয়া আছে ওইটুকুও যদি ভালো করে পড়ো, তারপরও অ্যান্সার করতে পারবা। আর যদি আরও ডিটেলস ওইটুকু পড়ানো আছে স্লাইডে, ওইটুকু পড়লেও খুব ইজিলি ক্লজের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। আর ট্যাগ কোশ্চেন তো মোটামুটি তোমরা পারোই, সো ট্যাগ কোশ্চেন নিয়ে ঝামেলা হয় না। ঠিক আছে, তাহলে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করে দেখো। এই যে এখানে আসলে টু ডিপেন্ডেন্ট হইতো, এটা পড়ে নাই, এখানে কয়েকটা জায়গায় পড়ে নাই এগুলো না। এখানে হলো রাইটিং এর ডায়েরি, ওকে, এইখানে কয়েকটা মনে হয় আন্ডারলাইন পড়ে নাই, সো এটা একটু দেখে নিও, দেখলেই বুঝতে পারবা। ওকে, এই হইলো আজকের ক্লাস, মোটামুটি শেষ, তিনটে টপিক্সে আমরা কভার করছি, যদি একটু অনেক টাইম লেগে গেছে, আসলে এতগুলা পড়া একসাথে কভার করা খুব টাফ। সো পড়ো, বেস্ট অফ লাক। তো রাত অনেক হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাকুক, আমরা ক্লাস ক্যান্সেল করে দিই। আর আচ্ছা, মেইনলি যদি আজকের ক্লাসে কোনো কোশ্চেন থাকে তো তোমরা ফেসবুকের গ্রুপটা, যেটা ফেসবুকে কমেন্ট করতে পারো, বা আমাকে পার্সোনালিও নক করতে পারো, যদি সমস্যা থাকে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, শেষ, ক্লাস শেষ করে দেবো, টপিক শেষ হয়ে গেছে। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমরা সেটা নিয়ে কথা বলবো, বা কোনো কিছু বুঝতে পারো নাই সেটা নিয়ে কথা বলবো, আর যদি না হয় তাহলে শেষ করে দিব। ওকে, মনে হয় কারোর কোনো কোশ্চেন নাই, সবাই আল্লাহ হাফেজ লিখতেছো, তো আমিও আল্লাহ হাফেজ। ঠিক আছে, থাকো সবাই, শুভরাত্রি। ধন্যবাদ স্যার।